পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। সুমন ও রেহান রয়েছে অন দ্য স্পট থেকে এবং রোমান রয়েছে সাউন্ডে। যারা বিশ্বাস করেন জীবনে অধিভৌতিক ঘটনার অস্তিত্ব রয়েছে এবং যারা বিশ্বাস করেন যুক্তির ওপারেও অনেক কিছু সম্ভব, যারা বিশ্বাস করেন এখনো অনেক অনেক অবিশ্বাস্য ঘটনা পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলে, যার জট বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, তাদের জন্য প্রিয় এই অনুষ্ঠানটি আমরা নিয়ে আসছি প্রতি বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে ঘটে যাওয়া জায়গাটিতে বসে আমরা ধারণ করা ডর আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে ডরে মোট 5 জন রয়েছে আমাদের সাথে: সত্যেন, অপু এবং তার বন্ধু জহির ও শাহী এবং রিফাত। এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি কানেক্টেড হতে পারেন আমাদের ফেসবুকে। ওখানে ডর সম্পর্কে যাবতীয় আপডেট আপনারা পাবেন এবং চাইলে আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোডও করতে পারবেন। আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজে আপনি আসতে পারেন, যেটির ঠিকানা এবিসি রেডিও FM 89.2। এছাড়া চলে আসতে পারেন আমার ফ্যান পেজে www.facebook.com/kibria.rj। স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। আরজে কিবরিয়া নামে পেজটি আছে, অ্যান্ড প্লিজ লাইক ইট। টিন শেড বাড়ি, ওইখানে কেমন জানি মচমচ শব্দ হচ্ছে, মানে কেউ যদি চালের উপরে হাঁটছে। এটা কি এমন হতে পারে? অনেক সময় বেড়ালও কিন্তু রাতে না, বেড়ালের এই সময় বেড়ালের শব্দ আর একটা মানুষের হাঁটার শব্দ, কিন্তু মানে মানুষ মানে ওজনের ডিস্টেন্সটা যে মনে হচ্ছে না একটু ভারী কিছু এখান দিয়ে হাঁটছে। আমরা সেটাই একটু ক্লিয়ার হওয়ার জন্য আর কি। সেটাই তো, এটা আমরা 3 জনই শুনছি। তো আমরা তখন খুব ভয় পাইছি রাত্রে, যে এমন তো হওয়ার কথা ছিল না। তো সকালবেলা আমি ওদের বলতেও পারতেছি না যে তোমরা থাকো, কিন্তু ওরা চলে আসতে যাচ্ছে কেন আমি জানি না, কিন্তু আমারও কিন্তু থাকতে ইচ্ছে করতেছিল না। আমি ভাবতে চলে যাব। তো আমরা তখনই সকাল 10টার দিকে রওনা হয়েছি। রওনা হওয়ার পর এই ফাঁকে আমি বাকি 2 জনকে জিজ্ঞেস করিনি, মানে ওই ঘটনাগুলোতে আপনারা মোটামুটি একটু ভয় পেয়ে গেছেন? হ্যাঁ, আমরা যেহেতু একসাথে ছিলাম আর বিষয়গুলো সবাই একসাথেই আমরা রিয়েলাইজ করছি যে প্রথম খাবার থেকে শুরু করে রাত্রে টিনের চালের উপরে হাঁটতেছে, আমরা মোটামুটি জড়াই ধরে 3 জন শুয়েছিলাম। সেই ভয় থেকেই আপনারা ডিসাইড করেছেন যে আর আমরা থাকবো না, আমরা ব্যাক করবো। অনেক রিকোয়েস্ট করলো এই চাচা যে থাকো, আর 2-1 দিন থাকো। আমরা থাকি নাই, যেহেতু ভয় পেয়েছি। আপনারা তারপরে রওনা দিয়ে দিলেন? সকালে আমরা তো পথে একটু সময় ওয়েস্ট করছি, মানে একটু যেহেতু 3 বন্ধু একসাথে, আর এরিয়াটা ছেড়ে দিয়েছি, আর ভয় নেই। আমরা ওইখানে ওই ছবি টবি তুললাম, মজা টজা করতে করতে আস্তে আস্তে আমাদের ওই কাওড়াকান্দি, যেখানে মাওয়ার ঠিক ওই পারে আসতে তখন প্রায় 3টা বেজে গেছে। তো 3টা বাজে আমরা ওইখানে এসে আবার ওই আমার ফ্রেন্ড যে শাহী, ওর এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। হওয়ার পরও আমাদেরকে মানে এখানে দেখে খুব খুশি করেছে সময়। এখানে তো জানেনি, ওইখানে প্রসিদ্ধ ইলিশ মাছ, ভাজা, ভাত, এগুলো সবই আমরা এখানে 3 জনই খাওয়ার পরে আমরা ঠিক মাগরিবের আজান দেয় তখন আমরা ফেরিতে উঠলাম। তো ফেরিতে উঠার পরে আমাদের ফেরি পার হতে প্রায় 1-1.5 ঘন্টা লাগছে। তো এই পারে আসার পরে আমরা খুব দ্রুত, যে সন্ধ্যা, আমরা টার্গেট ছিল সন্ধ্যার আগে ফিরবো, কিন্তু যে কোনো প্রসেসে আমাদের দেরি হয়ে গেছে। তো আমরা যখন ওই কাওড়াকান্দি দিয়ে মানে আসতেছি, তো আসার সময় হঠাৎ পথে প্রায় সম্ভবত 10 কিলোর মতো আমরা যখন আসতেছিলাম, তখন ওই জায়গাটা খুব ঘোলা ছিল। মানে কাওড়াকান্দিতে নাকি কাওড়াকান্দি পার হয়ে আসার পরে ঘোলা ছিল বলতে? ঘোলা বলতে যেমন কুয়াশা, ধুলা মিলিয়ে একটা অবস্থা, তবে রাস্তাটা দেখা যাচ্ছিল ক্লিয়ারই। তো আমরা 2 জনে, আমি ড্রাইভ করতেছিলাম, শাহী আমার পেছনে ছিল, আর যদি একা ড্রাইভ করতেছিল। যেহেতু শাহী রাত্রে একটু সমস্যা হয় বাইক চালাতে, ওর চশমা চোখে থাকে, তো এই জন্য আমি রাত্রে বাইক ড্রাইভ করি সবসময় যেখানেই যাই। তো
জহির ছিল সামনে, যেহেতু ও একা, ওকে সামনে দিছি, তুমি সামনে থাকো আর পেছনে থাকি। তো ওইখান দিয়ে যাওয়ার সময় আমরা ওইখানে মানে পুরা ঘোলা, কিছু দেখতেছি না রাস্তাটাতে। এটা পরেও আমাদের কাছে শেয়ার করছে যে কিছুই দেখতেছে না। যে আমি দেখতেছি কিন্তু ও নাকি তখন কিছু দেখে নাই, মানে সম্পূর্ণ অনুমানের উপর চালায় আসছে। আর পিছনে ছিল বড় বড় ট্রাক, বাস। এই ভয়ে সে ব্রেকও করেনি, যে যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ পিছন থেকে তো ওকে নাও দেখতে পারে কোনো গাড়ি। তো আমরা ওই জায়গাটা ক্রস করে চলে আসছি। তো আসার পরে আমরা প্রায় আরো 5 কিলো যাওয়ার পরে হঠাৎ করে ও ছিল সামনে, আমরা পিছনে। ওই শাহি হঠাৎ করে আমাকে বলতেছে যে অপু দেখ দেখ দেখ। তো আমি বললাম কি দেখবো? না থাক, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, মানে এটা কেমন যেন একটু কিউরিয়াসিটি চলে আসছে, কি হইলো আসলে। তো আমি বললাম যে কি বল এখন তো আমি না শুই না, এটা ছাড়বো না। ও আমাকে শুধু হাইড করতেছে যে না, মানে কিছু না। তো কিছু দূর যাওয়ার পর আবার বলতেছে যে দেখছোস। তো আমি বললাম যে কি, এইবার তো আর না শুনে আমি তো আর থাকতেই পারবো না, যে বলাই লাগবে। তো অনেক জোরাজুরি করো, আমি তখন ধমক দিচ্ছি যে আমি এখন বাইক রাইখে দিব যদি না বলস। আচ্ছা, ওই সময় বললো আমাকে যে আমি কিছু একটা দেখছি। এটা শাহি। তাহলে আমার মনে হয় এই ঘটনার এই অংশটুকু যেহেতু শাহি ভাই দেখেছে, আমরা কি শাহি ভাইয়ের কাছ থেকে ডিরেক্ট জানবো? আচ্ছা সুমন ভাই, এখানে আমি একটু কথা বলে নেই, যেহেতু ওর কাছে যাবেন তার আগে আরেকটু ঘটনা আছে। যখন আমরা মাও পার হয়েছি, আসলে ঘটনাটা যেহেতু আমি দেখি না, ও বলছিল এটা ধুলার কারণে। এখন ধুলা বা কুয়াশা যাই হোক, ওরা কিন্তু ঠিকই চালাই যাচ্ছে গাড়িটা। ফেরি পার হয়েছি, ফেরি পার হওয়ার পরে অনেকগুলা গাড়ি কিন্তু লাইনে একসাথে মানে যায়। পিছনের গাড়ি আমাকে মারতে পারে বা কি হতে পারে, এই জন্য আমি 1 থেকে 1.5 মিনিট আমি কিন্তু অন্ধ মানুষের মতো গাড়িটা চালাই গেছি। এবং একটা সময় যায় আমি দেখছি যে রাস্তা ক্লিয়ার, আমি দেখতে পাইতেছি সব। 1 থেকে 1.5 মিনিট 1 থেকে 1.5 মিনিট স্টিল আমি মানে ঘুমায় থাকলে যেরকম ছিল তখন 60-এর মতো ছিল। আচ্ছা, অনেক স্পিড ছিল, যেহেতু রাতের অনেক রাত্র হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি যেতে হবে। আর ব্যাক সাইডে আমাদের কিন্তু অনেকগুলা ঘটনা হয়েছে, যার কারণে আমরা একটু ভয়ও পাইতেছিলাম। তো পরে যাওয়ার পথে ওই নিমতলির আগেই 2 থেকে 3 বার করে আমি পাশে দাঁড়াইয়া সাইড করে আমি দেখতেছি যে আমার বাইকের কি হাওয়া চলে গেল নাকি কি হয়েছে। মানে পিছনে 2 জন বা একজন বসে থাকলে যেরকম হয়, ঠিকই এরকম ভারী হয়ে গেছে গাড়িটা। আর আমি হাওয়া চেক করতেছি যে আমার গাড়ি কি চাকার কোনো প্রবলেম হয়েছে বা ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে কিনা, যে একজন পিছন থেকে টান দিয়ে বা বসে থাকলে যেরকম হয় এরকম লাগতেছে আমার কাছে। ইঞ্জিন কি বন্ধ হয়ে যাচ্ছে? না, ইঞ্জিন বন্ধ হয়ে যায় নাই। আমি চেক করতেছি, যেহেতু ওদের সাথে একসাথে চালাই যাচ্ছে, তো আমার ইঞ্জিন বন্ধ হওয়ার তো কোনো অপশন নাই। আচ্ছা, এই জিনিসগুলো আমি ফিল করতেছি। তো এরপরেই মানে আমরা একটা সাইডে যা দাঁড়াইলাম, তার রেস্টুরেন্টে। এটা শাহি বলবে। ওকে, আমরা তাহলে এবার শাহির কাছে আসি, যে আপনি আসলে কি দেখেছিলেন তখন? আসলে যে না দেখলে জিনিসটা আসলে ফিল করা যায় না আর কি, এরকম একটা জিনিস। মানে এই ধরনের জিনিস কেউ এক্সপেক্ট করে না যে আমি দেখতে চাই। অপুর কাছ থেকে আসি, যে অপু যে বললো যে দেখছোস কিনা এখানে। তো তখন আমি অপুর পিছনে বসেছিলাম, আর আমি রাতের বেলা গাড়ি ড্রাইভ করতে আমার প্রবলেম হয়, কারণ অপোজিট থেকে যদি কোনো গাড়ি আসে লাইটটা আমার চোখে পড়ে। দেখলাম যে অপু যখন ড্রাইভ করতেছিল, গাড়ি থেকে সোহাগের গাড়িটার ডিস্টেন্সটা ছিল 20 থেকে 25 হাত এরকম হবে আর কি। সোহাগের পিছনে ঠিক একদম শরীরের সাথে লাগানো, একদম লাগানো কুয়াশার মতো একদম একটা শেপ ওর পিছনে বসা। সেই বলতে কিসের শেপ? মানে ধোঁয়া, মানে এই যে মানে মানব আকৃতির, একদম হাতের মানে 5 আঙ্গুল নাই, মানে সোজা পাইপের মতো আর কি, ঝুলে আছে, বসে আছে। মানে ওর বাট মনে হচ্ছে যে কোন একটা মানুষের মানুষের আকৃতির মতো বসে আছে। মানে আমি অনেক আগ্রহ নিয়ে বলে ফেললাম যে অপু দেখছোস। এখন আমি তো বইলা পুরো স্টপ হয়ে গেছে যে হ্যাঁ, অপু তো এখন জানতে চাইবে যে কি দেখছি। মানে আপনি আপনার ভয় থেকে, আপনার রিফ্লেক্স অ্যাকশন থেকে হঠাৎ করে বলে ফেলছি, কিন্তু আবার যে চালক তাকে আপনি ভয় দেখাতে চাচ্ছেন না। হ্যাঁ, চাচ্ছি না যে ও ভয় পাক। তারপর কিছু দূর যাওয়ার পরে দেখতেছি যে ও মানে 60-এর থেকে টানটা 40-30-এ চলে আসতেছে। সোহাগের গাড়ির স্পিড খুব কমে যাচ্ছে, কারণ আমি আবার অপুকে বলছি যে সোহাগ যেহেতু সিঙ্গেল, ওকে তুমি সামনে রাখো, তাহলে আমাদের নজরে থাকবে। রাইট। তো বারবার মানে অপু সোহাগের কাছে চলে এসে বলতেছি কি তুমি গাড়ি স্লো করতেছো কেন, তুমি গাড়ি থামাই ফেলতেছো কেন? তখন সোহাগ আবার কিছু বলতেছে আমাকে, এমনি আস্তে আস্তে যাই না, সমস্যা কি? মানে জিনিসটাকে কাটাই দিতে চাচ্ছিল আর কি। তো আমি বলি, ওই যে ও বললো না থামাই দিতেছে কেন, আমি থামাই একটু আমরা বলে দেই, উনি হচ্ছে যে যদিও পরিচয় হয়েছে, সে হচ্ছে সোহাগ, যার কথা হচ্ছিল যে সিঙ্গেল গাড়ি চালিয়ে যাচ্ছে এবং তার পেছনেই কুয়াশার মতো কিছু একটা অবয়ব বসে থাকতে দেখেছিল।
শাহি। ওকে, তারপর? তো ওই সময় ওরে বলতেছি তুমি এত জোরে চিৎকার দিলা কেন? একটা কুকুর মানে হঠাৎ করে মারা গেলে যেমন আগের গাড়িটা মারা গেছে এরকম মানে নড়তেছে কুকুরটা। তো ওই সময় ও চিৎকারটা দিছে, জহির কইয়া এরকম একটা চিৎকার দিছে। হ্যাঁ, তো আমি দাঁড়াইলাম, একটু সামনে যে দাঁড়াইলাম, পরে ও একদম অস্বীকার করতেছে, না আমি তোমাকে ডাকি নাই। যে ও তুমি কি শুনছো আমার এত জোরে চিৎকার দিয়ে ডাকছে? ও বলে যে না, তোমাকে ডাকি নাই। আপনি আপনাকে কেউ ডাক দিয়েছে, সেই শব্দ শুনে আপনি আমি থামাইছি, বাট উনি ডাকে নাই। কিন্তু আপনি ওনার কণ্ঠে শুনতে পেয়েছেন? ওনার কণ্ঠে শুনতে পেয়েছি। তা আমিও সাক্ষী, আমিও শুনিনি। আমি তো অবাক হয়ে গেছি যে ও কেন এরকম মানে একটু রাগের স্বরে যে এই রোডের মধ্যে তুমি একরকম জোরে ডাকছো, অথচ আমরা ডাকিনি। আর কুকুরটা কি আসলেই কোনো কুকুর মারা গিয়েছিল? হ্যাঁ, এটা খুব ওরা দেখছে, এটা তিনজনই দেখেছেন। ওই শ্যাডোটা আপনি দেখলেন যে ওনার পেছনে দুইবার দেখলাম। দেখবেন যে বড় বড় ট্রাক গুলো আছে না, যে বালু নিয়ে যায়, পাথর নিয়ে যায়, বড় গাড়িগুলো আসলে দেখবেন যে ধুলার একটা পাক, একটা পাক তৈরি হয়। তো ওই দেখা গেছিল যে দুইবারই ওর পিছনে যখন ওই সাদা যে অভয়া যখন এসে বসতেছিল, ওই ঘূর্ণির মতো দিয়ে এসে বসতেছিল পিছনে। হ্যাঁ, ঘূর্ণির মতো দিয়ে আসে, আমি পুরোপুরি স্পষ্ট দেখতেছি। এবং দ্বিতীয়বার ওকে বলছি যে এইবার দেখছো, প্রথমবার তো জানতে চাইছি। ভাই কি দেখেছেন কোনো কিছু ওনার পেছনে বসে থাকতে, সোহাগ ভাইয়ের পেছনে? না, আমি কিছু আসলে আমি ওকে ক্লিয়ার করে স্পেসিফিক ভাবে বলি নাই যে সোহাগের পিছনে কিছু একটা দেখা যাচ্ছে, তুই ভালো করে দেখ। আমি চাচ্ছিলাম না যে ও ড্রাইভ করতেছে গাড়ি, ড্রাইভের রত অবস্থায় আমি চাচ্ছিলাম না যে ওর কিছু একটা নজর দিক। আমি চাচ্ছিলাম যে কি, যে কোন একটা জায়গায় গিয়ে আমরা একটু থামার পরে, যেহেতু কনকনে শীত, হ্যাঁ এখনো অনেক শীত, তো তখনও প্রচন্ড শীত ছিল, রাতের বেলা হুন্ডা রাইডে তো অনেক প্রচন্ড ঠান্ডা লাগে আর কি। আপনি জায়গাটা চিনবেন, যে নিমতলি ব্রিজটা আছে না, বিক্রমপুর যাওয়ার আগে থেকে আসার সময়, নিমতলি ব্রিজের পাশেই 2-3টা বড় বড় রেস্টুরেন্ট আছে, আমরা ওই জায়গায় ব্রেক করলাম আর কি। তো সোহাগ সামনে গাড়িটা এমনই ভাবেই চালাচ্ছিল যে আমি চাইলেই ওকে ধরতে পারতেছি। তো আর আমি অপুকে মানে টাচ দিলাম যে সোহাগের কাছে যাও, আমরা সামনে থামবো, একটু চাটা খাবো। আমরা কি করলাম, এখানে থামলাম। তো আমি মুরব্বীদের কাছে শুনছিলাম যদি এরকম কিছু একটা আভাস পাওয়া যায় বা দেখা যায়, বলছিল যে উঁচু করার সাথে নিজেকে পবিত্র করার, উঁচু করার জন্য। এখানে একটু ইন্টারফেয়ার করি, অনেকক্ষণ ধরে অপু ভাই কিছু একটা বলার চেষ্টা করছেন। না, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে ও যখন আমাকে এই কথাগুলো বলছিল যে কিছু মানে দেখছে, আমি কিন্তু জিনিসটা একটু মানে অবাক হচ্ছিলাম, কি দেখছে। তো আমি মূলত এক পর্যায়ে আমি ভাবতেছিলাম যে আমাকে ভয় দেখাচ্ছে, মানে দুষ্টুমি করছে আমার সাথে। যেহেতু ও এরকম মাঝে মাঝে আমার সাথে এই বিষয় না, অন্য বিষয়ে দুষ্টামি করে যেটা করতে পারে। কিন্তু যখন ও যে বললো যে আমরা যে একটা হোটেলে মানে গিয়ে বিশ্রাম নিয়েছি, ওই সময় ঠিক সোহাগও আমাকে এই কথাটাই বললো যে আমি আসার সময় রিয়ালাইজ করছি যে আমার পিছনে কেউ হয়তো বা ছিল। সোহাগ কিন্তু জানে না যে এই শাহী কিছু দেখছে, ও কিন্তু জানে না। সোহাগ ভাই কিন্তু বলেছে যে মানে উনি যখন চালাচ্ছিল ওনার মানে ওজন ফিল করেছে, বারবার গাড়ি থামিয়ে দেখছিল যে আসলে কি হয়েছে, চাকা ঠিক আছে কিনা। মানে ও যখন আইসা এই কথাটা, সেম কথাটা শাহীর মুখে আমি যেটা দুইজন কিন্তু জানে না যে দুইজন কি দেখছে আর কি রিয়ালাইজ করছে। আমি যখন দুইজনের মুখ থেকে আলাদা আলাদা শুনলাম যে ও কিছু দেখছে, আর ও আবার আমাকে এসে আলাদা ভাবে শেয়ার করতেছে, কারণ আমি ওদের মধ্যে আবার একটু আমাকে ওরা সবকিছু শেয়ার করে। তো সোহাগ এসে আমার কাছে তখন বললো যে আমার মনে হয়েছে যে আমার গাড়িটা কেউ পিছন থেকে টেনে ধরে রাখছে, আর মনে হচ্ছে ওই জায়গাটা আমি একটু গরম ফিল করছি, যেখানে যেখানে আমাকে গাড়িটা ধরে রাখছে বা আমার পিছনে ওয়েট কিছু বসা। এভাবে ভেঙে বলছে যে তুমি মনে হয় খেয়াল করছো যে আমি কয়েকবার থামছি, আমি কিন্তু এই জন্যই থামছি। এবং আপনি নিজে তো খেয়াল করেছেন যে জহির ভাইয়ের গাড়ির স্পিড কম ছিল। হ্যাঁ, গাড়ির স্পিড বারবার কমে যাচ্ছিল এবং সে থেমে যাচ্ছে, কমতে কমতে একসময় থেমে সে একটা কিছু দেখতেছে পিছনে, যে আমি সে একটা কিছু খোঁজার চেষ্টা করছে যে আমি আসলে কি, কিন্তু ও রোডে আমাদের শেয়ার করে না এই বিষয়টা। তো এই ছিল অবস্থানটা। দেখ, এখানে কিন্তু আমরা লজিক্যালি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে যেই ওয়েটটা বা ওজনটা জহির ভাই ফিল করছিল, সোহাগ আমার নাম, যাই হোক, যেই ওজনটা উনি ফিল করছিলেন, সেই ফিলিংসটা কিন্তু উনি পিছনে তাকিয়ে কিছু দেখতে পাননি। এবং সেই ফিলিংসটা আবার দেখতে পেয়েছে কিন্তু শাহী ভাই, যেটা কিনা আবার অপু ভাই দেখতে পায়নি। বাট আলটিমেটলি দুই ট্রান্সপোর্টে দুইজনে কিন্তু ফিল করেছে ব্যাপারটা। তার মানে একটা জিনিসই দাঁড়াচ্ছে, দেয়ার ওয়াজ সামথিং। এবং ওভারঅল ঘটনা লজিক যদি আমি দেখি, সোহাগ ভাইয়ের গাড়ির স্পিড কমছে, বাড়ছে, থামছে, সবই কিন্তু আবার অপু ভাইও খেয়াল করেছে। টোটাল তিনজনের কিন্তু এই জিনিসটা সাক্ষী কিন্তু কমন, যে ওনার গাড়ির স্পিড ভ্যারি করেছে, যেটা করার কথা না। এই অবস্থা থেকে আবার আমরা শাহী ভাইয়ের কাছে যাই, দেখি ওনার কি। তো আমরা মনে করেন ওই মুহূর্তে মানে হোটেলে এসে পৌঁছাইলাম, অপু আর সোহাগ অবভিয়াসলি হোটেলের ভিতরে
মানে জায়গায় বইসা মানে ওয়াটার টোয়াটা দিয়ে ফেলছে। তা আমি এই জিনিসগুলোকে মেনটেন করি আর কি, যে এগুলো কিছু একটা ঘটলে এটা কি করা উচিত। আচ্ছা, তো এটা আমি জানতাম আগে থেকেই। মনে করেন যে একটু উজুর মতো করে নিজেকে একটু ফ্রেশ করলাম, ফ্রেশ করে এইসব বসার পরে খাবার ধরার আগে আমি অপুকে আর সোহাগকে বললাম যে তোমার একটু যে হাত মুখ ধুয়ে আসো, ফ্রেশ লাগবে। তো দুইজনকে পাঠাইছি, তখনই সোহাগ অপুর সাথে জিনিসটা শেয়ার করে যে আমি এরকম এরকম কিছু একটা ফিল করছি। আচ্ছা, তখন অপু একটু ভয় পেয়ে গেছে যে এই কথাটা তো শাহি আমাকে আস্তে আস্তে বলতেছে। খাইতে খাইতে তখন অপু বললো এখন বলতো কি হয়েছে ক্লিয়ারটা। তখন আমি বললাম সোহাগ তোমার শরীরে কি কোনো গরম হিট বা গরম কি কোনো কিছু অনুভব করছো কিনা। বেশ কিছুক্ষণ আমি রাস্তায় আমি এই জিনিসটা ফিলটা করি। এটা বিলিভ করবেন কিনা আমি জানি না, আপনি যদি কোনো জায়গায় বসে থাকি, কোনো কিছু যদি থাকে আপনি না দেখলে আমি দেখতে পারবো, পুরো ঘটনাটা বলতে পারবো না, আমার প্রবলেম আছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি ইউর পার্সোনাল স্ট্রেংথ? হ্যাঁ, এটা আমি দেখতে পারি, উনি দেখতে পাচ্ছে। এটা আসলে সত্যি কথা বলতে ইন্টারাপ্ট ইউ ফার্স্ট, আপনি যেটা দিয়ে শুরু করেছেন যে আপনি বিলিভ করবেন কিনা জানি না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি এটাতেই বিলিভ করি যে কিছু কিছু মানুষের স্পেসিফিক্যালি ভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে এই ক্ষমতাটা থাকে। আমি আপনাকে এটা বলতে পারবো যদি আপনি দেখতে চান, আমি আপনাকে জিনিসটা বলে দিতে পারবো। তো আমরা তখন হোটেলে খাওয়া দাওয়া করার সময় তো অপুকে আমি জিনিসটা শেয়ার করলাম যে এরকম কিছু একটা ছিল, এবং সোহাগও ঠিক ওই মুহূর্তে বললো যে আমি ওই মুহূর্তে প্রচন্ড গরমের একটা বাতাস পাইছি শরীরে। তো তারপর আমি কি করলাম, একটু চেঞ্জ করলাম, গাড়ির ড্রাইভিংটা একটু চেঞ্জ করলাম। আরেকটা জিনিস আমি ইনফর্ম করে রাখি, আমরা ফেরিঘাট থেকে নামি 4টা 4:30টার দিকে সন্ধ্যা হয়ে যায়, শীতের সময়টাতে এই সময় সন্ধ্যা হয়ে যায়। তো আমরা ফেরিঘাটে নামি 7টা থেকে 7:30টার দিকে আর কি। তো আমরা নিমতলি এসব পৌঁছাই তখন ঠিক 9:45। নিমতলি থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত আসতে সময় লাগে সর্বোচ্চ 15 মিনিট। আচ্ছা, হুন্ডা রাইডে। তো আমি বললাম যে অপু গাড়িটা আমি চালাই, তুমি আর সোহাগ একসাথে যাও, সোহাগকে আর ড্রাইভ করতে দিও না। আচ্ছা, তোমরা দুজন সামনে থাকো, আমি পিছনে থাকি। তো দুজনকে আমি সামনে দিয়ে দিলাম। আমি ওকে বলছি বেশি জোরে টানার দরকার নাই, প্রচন্ড শীত লাগতেছে, গাড়ির স্পিডটা যেন 40 থেকে 45 থাকে আর কি। আনবিলিভেবল যে মানে নিমতলি থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত আসতে আমাদের 12টা বেজে যায়, আমরা গাড়ি চালাতে পারি না। যে আমরা মনে হচ্ছিল গাড়ি 40-45 টানতেছি, কিন্তু আমার মনে হচ্ছে না গাড়ি 40-45 চলতেছে। এই হচ্ছে ঘটনাটা আর কি। তা আমরা বাসায় পৌঁছতে প্রায় 12:30 মতো বেজে যায়। ওই দিন আমি আবার অপুকে আর সোহাগকে বলে দিয়েছিলাম বাসায় গিয়ে যেন না শুয়ে পড়ে গরম পানি দিয়ে গোসল করে তারপর জন্য শোয় আর কি। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন মনে হয় থেকেই যাচ্ছে যে হঠাৎ করে কেন আপনারা, why have you been কোনো কিছু যদি আপনাদের সাথে অ্যাটাচ হয়ে থাকে, কি কারণে অ্যাটাচ হয়ে থাকতে পারে? আমার মনে হচ্ছে যে আমরা মাদারীপুরে যে সমস্যাটা আমাদের সাথে হয়েছিল, যেটা থেকে আমরা মানে রাতের বেলা যেটার ভয়ে আপনারা পালায় আসতে যাচ্ছিলাম আর কি, যে তাড়াতাড়ি চলে আসবো, সম্ভবত ওইখান থেকে কোনো একটা কিছু আমাদের সাথে হয়তো এসেছে। এটা আপনাদের ধারণা? এটা আমাদের ধারণা বলতে আপনারা কি কিছু ফিল করেছেন ওখান থেকে ফেরত আসার সময়? হ্যাঁ, আমরা পথে অনেকবারই, যদিও আমি কিছু দেখিনি, শাহি দেখেছে, ওরা ফিল মানে করেছে, কিন্তু আমি কিছু একটা ফিল করেছি যে এখানে হ্যাঁ অবশ্যই কোনো একটা সমস্যা ছিল, প্যারানর্মাল কিছু ছিল এখানে। আর ওই শাহি যে বিষয়টা বললো যে ওরা যে ওই যে এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম সেখানে খাওয়া দাওয়ার আগে উজু করার, তো আমি কিন্তু ওই জিনিসটা আমি ততটা কেয়ার করি নাই। আমি কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে যেভাবে এগুলা খাওয়া দাওয়া আমি এমনিতেই করছি, আমি কিন্তু এসে কিন্তু সিক হয়ে গিয়েছিলাম। আচ্ছা, প্রায় বেশ কিছুদিন আমি কিন্তু অসুস্থ ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা, যেটা আপনারা শেয়ার করতে চেয়েছিলেন, মূল ঘটনাটা, যেটা থেকে আসলে আপনারা পালিয়ে আসতে চেয়েছিলেন ভয়ে, হয়তো বা পালাতে পারেননি কোনো না কোনো ভাবে। আমরা জানি না এরকম ঘটনা আরো অনেক ঘটেছে। তাহলে কি আরো কোনো আরেকটা ঘটনা ঘটেছে? তাইলে শাহি ভাইয়ের কাছে যাই আমরা। আমরা আসলে সুমন ভাই প্রতি বছরই টার্গেট রাখি 2-3টা ট্যুর করবো আর কি বিভিন্ন জায়গায়। তো আমরা কিছুদিন আগে সোহাগদের বাড়িতে গেছিলাম 3টা হুন্ডা নিয়ে। কোথায় সেটা? হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট। ওকে, কিছুদিন আগে আমাদেরও যাওয়া হয়েছিল। ওকে, তো ওইখানে গেছিলাম। তো ওইখান দিয়ে একটা নতুন একটা রোড হয়েছে, বাইপাস একটা রোড হয়েছে সাতছড়ি দিয়ে আর কি। তো 3টা হুন্ডার মধ্যে আমাদের হুন্ডাটা যেটাতে আমরা ছিলাম 2 জন, ফ্রেন্ডরা ছিলাম 6 জন। আমাদের হুন্ডাটা ছিল সবার পিছনে, সামনে 2টা, আমাদেরটা পিছনে। চাঁদের কিছু হালকা আলো ছিল আর কি, মানে স্পষ্ট না হলেও মানে দেখা যাচ্ছে সবকিছু, আচ্ছা আলো ছিল, দেখা যাচ্ছে সবকিছু আর কি। এরকম রাত তখন কয়টা বাজবে, আনুমানিক 9টা 9:30 মতো বাজবে মনে হয় না। এবং আমি যতটুকু জানি যে ওই এলাকাগুলো 9টা 9:30টার দিকে খুব অতিমাত্রায়, দিনের বেলাতেও নীরব থাকে, দিনের বেলাতে নীরব থাকে, একদম অতিমাত্রায় নীরব, এবং আশপাশে কোনো কিছু নাই। দেখা যাচ্ছে 2 পাশে চা বাগান, মাঝখান দিয়ে রোড, এরকম একটা রাস্তা আর কি, যে ছোট ছোট টিলার মতো আছে। আমি একটু ইন্টারাপ্ট করি এখানে সুমনদের সাথে। ওই রাস্তাটা এমন, এটা অনেক আগেই ছিল, শাহি হয়তো জানে না, অত
তাই না? এটা আগে ঢাকা সিলেট, যেহেতু আপনার এলাকা, হ্যাঁ, আমার আপনি এলাকা, থাকেন ওখানে। এটা হাইওয়ে ছিল, ঢাকা সিলেট হাইওয়ে। পরবর্তীতে সাইফুর রহমান সাহেব এখানে আরেকটা বড় রোড করছে, যার জন্য ঢাকা সিলেটের বেশিরভাগ গাড়ি ওই রোডে যায়, বড় রোডে যায়। আচ্ছা। আর এই রোড একেবারে নির্জন হয়ে যায়। দিনের বেলা 10 থেকে 15 মিনিট আপনি দাঁড়িয়ে থাকবেন, কোন একটা গাড়ি চলে না। তো ওই সময় রাতের 9টা 9:30 তো বুঝতেই পারবেন, বুঝাই যাচ্ছে ঠান্ডা কি পরিমাণ শীতের নীরব পরিমাণ, হতে পারে। এতটা কি নীরব। পরিমাণ। তারপর ওখানে- কি হয়েছিল? তো আমরা যখন কাছাকাছি চলে আসি, আমার ফ্রেন্ড সোহাগদের বাড়ির কাছাকাছি চলে আসি, ওইখানে একটা ন্যাশনাল পার্ক আছে, খুবই গহীন বন আর কি, দুই পাশে ছোট ছোট টিলা, মানে কি বলবো, এমনি মানে রক্ত শুকায় যায়, মানে গলা Right. শুকায় যায়। আসলে ওই রাস্তাগুলো দিয়ে যারা না গেছে তারা বুঝতে পারবে বুঝতে পারবে না। না। আমি ওই রাস্তাটা দিয়ে গেছি বেশ কয়েকবার, তো আমি ফিল করতে পারি যে হ্যাঁ, কিরকম কি- ভয়ঙ্কর লাগতে পারে। তো ওইখানে তখন একটু হালকা চাঁদের আলোয় আবহাওয়া একটা ছিল আর কি। কি বলবো আপনাকে, অবিশ্বাস্য, বিশ্বাস করার মতো নয় আমি যা দেখলাম আর কি। আমি আসলে অ্যাকসেপ্ট করি না কখনো এগুলো, যে আমি দেখি, আমি দেখতে চাই, বা এগুলো দিয়ে আমি চাই না এগুলো কখনো, তবুও আমি মানে দেখি আর কি। তো সামনে দুটা গাড়ি চলে গেছে, আমাদেরটা পিছনে, সামনে দুটা থেকে আমাদেরটা দূরত্ব ঠিক ওরকমই হবে, 20 থেকে 25 হাত দূরত্ব হবে। দেখলাম যে একটা কালো গরুর সাইজে আর কি, গরুর সাইজ, গরু ছিল না কি ছিল এটা সেটা জানি না, একটা কালো গরুর মতো, গরুর সাইজই, কিন্তু গলা থেকে মাথাটা নাই। আচ্ছা। গলার মাঝখান থেকে দুইটা চোখ রক্তের মতো জল 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 করতেছে, আর গলার নিচ দিয়ে রক্ত টপ 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 করে পড়তেছে আর কি। তো জিনিসটা দূর থেকে, যে মানে এটাকে ক্রস করতে যতটুকু সময় লাগে, আমি ওই সময়টা পুরোটাই আমি এটাকে ভালোভাবে দেখলাম। Okay, তখন তো সোহাগ ভাইও ছিলেন ওই জায়গায়, আপনি হ্যাঁ। কিছু দেখেননি? আমি কিছু দেখি নাই। অপু ভাইও ছিলেন কি? না, তখন অপু গাড়ি ড্রাইভ করতেছিল। আচ্ছা, দ্যাট মিন্স আপনারা দুজন ছিলেন, বাট কেউ কিছু দেখেননি। আপনি দেখেছেন? আমি দেখেছি। আমি তারপর ছিলাম, ও কিছু দূর পিছনে ছিল। আসার পরে আমরা যখন ওই যে সোহাগদের বাড়ির পাশাপাশি একটা বাজার আছে, ওইটা হচ্ছে আমতুলি বাজার। তো ওই আমতুলি বাজারের কাছাকাছি আসার পরে তখন আমি অপুকে বললাম, অপু আজকে কিছু দেখছোস? তো তুই কি আজকে আমার ভয় দেখাবি নাকি? ও রাতের বেলা আর কিছু বলি নেই ওকে, আমরা বাসায় চলে আসি আর কি। ওকে, দ্যাট মিন্স হচ্ছে এইখানে কিন্তু যে রেহান একটু আগে যেটা বলছিল যে শাহি ভাই এই জিনিসগুলো দেখতে পায়। Exactly আরো চিন্তা একটা করছিলাম। বিষয় দেখলাম যে সবাই হয়তো ফিল করে, বাট উনি একদম দেখতে পাচ্ছে। হ্যাঁ, ওয়েল এখানে কিছু ব্যাপার আছে। আমরা অনেক সময় অনেক কিছু যখন ঘাটাই তখন আমরা জানতে পারি যে দেয়ার আর স্পেসিফিক রিজিয়ন্স, মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রহ নক্ষত্র মিলিয়ে অনেক রকম মাপে বোঝা যায় যে তাদের রাশিগতভাবে এবং তাদের স্বভাবের কারণে, তাদের ইন্টারনাল কোনো কানেকশনের কারণে, মানসিক ক্ষমতার কারণে কিছু মানুষ স্পেসিফিক ভাবে এই জিনিসগুলোকে দেখতে পায় বা অবজার্ভ করতে পারে বা অস্তিত্ব টের পায়। সবার ক্ষেত্রে কিন্তু আবার এটা এটা ঘটে না। ঘটে না, রাইট। সো এই ছিল দ্বিতীয় এক্সপেরিয়েন্সটা, যেটা হচ্ছে শেয়ার করলেন আপনারা। তো আমি একটু সোহাগ ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে ওই এলাকাতে যেহেতু আপনি থাকেন, সো ওইখানে কি এই ধরনের ঘটনা আরো কিছু ঘটেছে বা আপনি জানেন কি এই আচ্ছা, ধরনের? আমি বলি, আমাদের এলাকায় কিছু কালো জাদু করে এরকম কিছু লোক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা হয়েছে কালো জাদু করে এই ধরনের ইনভারমেন্টটা তৈরি হয়। ওকে। দ্যাট মিন্স ওই এলাকাতে এই ধরনের কিছু ও আমাকে ঘটনা জিজ্ঞেস করছে, আমি অনেকেই জিজ্ঞেস করছিলাম experience করে। সোহাগকে, হ্যাঁ হ্যাঁ, ও আমাকে জিজ্ঞেস করছিল যে এই ধরনের কিছু আছে কিনা। আমি বললাম যে হ্যাঁ, এটা খুব কমন। আর যেহেতু এই হরর টাইপের এলাকা, এইখানে ওই ধরনের অনেক লোক আছে, পাশাপাশি অনেক লোক আছে যারা এই ধরনের কালো জাদু করে। আসলে হরর টাইপ এলাকা বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমি এটা লিসনারদের উদ্দেশ্যে বলছি, ইটস লাইক যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়, যে সব জায়গাতে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হয়, সেখানে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়, অটোমেটিক্যালি নেগেটিভিটি সেই জায়গাটাকে টানে, এবং ওই নেগেটিভিটিটা কিন্তু ওই সব লোকেশনে গেলে বোঝা যায়। যাই হোক, ফিল তারপর? করা যায় এটা জিনিসটা ওকে, আর কি। তো এই ছিল দ্বিতীয় ঘটনাটা। তবে মানে আমি ডরটিমের কাছে যেটা শুনেছি, আর একটা তৃতীয় ঘটনা আছে, যেটা হয়তো এই মুহূর্তে আমরা বললাম না যে হরর এলাকা। হরর এলাকা বলতে আমরা যেটা বুঝি, এটা আসলে সেই এলাকা না, যেটা এটা হচ্ছে এমন একটা এলাকার ঘটনা যেখানে মানুষজন সবাই আনন্দ করতে যায়, এনজয় করতে যায়। Oh, I know what you're বাংলাদেশের talking about. ম্যাক্সিমাম বলবো না, তবে অধিকাংশ মানুষ মনে হয় এখন ওই জায়গাটাতে আছে। এরকম জায়গার একটা ঘটনা আপনাদের জানা আছে, আমি ডরটিমের কাছে যেটা শুনেছি। আসলে ওই ঘটনাটা কি ওই আমরা একটু- ঘটনাটা আমি বলি, যেটা হচ্ছে আমরা তো নর্মালি দুইটা ঘটনাই কিন্তু বললাম আমরা তিনজন রিলেটেড। এই ঘটনাটা আমরা তিনজন রিলেটেড। ওকে, আপনারা যেহেতু প্রতি বছরই আপনারা একটা ট্যুর করার চেষ্টা করেন। আমরা একসাথেই যাই। ওকে, তো লাস্ট 2 বছর আগে আমরা কক্সবাজারে গিয়েছিলাম। কক্সবাজার। কক্সবাজার। এটাই বলছিলাম যে কক্সবাজারে এই মুহূর্তে আমরা জানি যে প্রচুর পরিমাণে টুরিস্ট Huge করে number, আছে। huge number. সো যারা কক্সবাজার থেকে শুনছেন আমাদেরকে, প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনুন সেটাই। যে কোথায় আপনি আছেন, Right. এবং আপনি আবার সেই জায়গাটাতে তো নাই তো। হতেও পারে কিন্তু, তাই না? রাইট, হতেও It's not পারে। impossible, হতেও পারে। ওকে, বাট এটাও আমরা একটু বলে রাখি, কক্সবাজারে তাহলে সব জায়গা কিন্তু এরকম না। স্টিল নাও আমি আর রেহান কক্সবাজারকে খুব পছন্দ করি। অফ
কোর্স, এবং সারা জীবন করবো। যার জন্য আমরা বেড়াইতে গিয়েছিলাম। আমাদের সামনে কিন্তু প্রোগ্রাম আছে কক্সবাজার যাওয়ার। So, যত কিছুই ঘটুক কক্সবাজারের সৌন্দর্যের চেয়ে ওইসব ঘটনা আসলে কিছুই না। এক্স্যাক্টলি, আমি মানে একবার এই টপিকটা শেষ করে দিই যে এই সমুদ্রে এত ভয়ঙ্কর ঝড় উঠে তারপরে আমরা দেখতে যাই, সেখানে আর কিছু কোনো ব্যাপার না। বলেন। আচ্ছা, সেটা হচ্ছে আমরা একটা হোটেলে গিয়েছিলাম কক্সবাজার যাওয়ার পরে। হোটেলটার নাম কি ছিল অপু? না, আমরা আমরা হোটেলটার নামটা নাম আসলে আচ্ছা, এখানে এটা বলতে মনে- চাচ্ছি না, এটা আমাদের রুলস এর বাইরে পড়ে যায়। তো আমরা হচ্ছে অনেক মানুষ গিয়েছিলাম, আমরা বাসে গিয়েছিলাম প্রায় 60 জনের মতো। আমরা তো গ্রুপ করে করে আমরা প্রত্যেকটা রুমে আমরা আলাদা আলাদা 4 জন 6 জন এরকম করেছিলাম। 4 তলায় আমরা ছিলাম, আমরা 3 ফ্রেন্ড সহ আরো ফ্রেন্ড ছিল। ওকে। আর 5 তলায় আমাদের আরো অন্যান্য ফ্রেন্ড ছিল। ওখানে ছোটখাটো একটা ঘটনা আছে যেটা আমি পরে জানতে পারছি। তো আমার সাথে যেটা হয়েছে যে আমরা প্রথম দিন খুব স্বাভাবিকভাবে আমরা আর ছোটখাটো ঘটনা যেটা শুনছি এটা অতটা বিশ্বাসও করি নাই। তো যেদিন আমরা ব্যাক করব ওই দিন রাত্রে মানে চলে আসবেন কক্সবাজার চলে থেকে। আসবো। Okay. কক্সবাজার থেকে 9টা সাড়ে 9টার দিকে আমরা গাড়ি ছাড়বে। ওই সময় আমি সিঁড়িতে নামতেছি, ব্যাগ ট্যাগ নিয়ে নামতেছি। সবাই মোটামুটি নামা হয়ে গেছে। তো আমি একটু ওয়াশরুমে গেছিলাম, একটু লেট হয়ে গেছে আমার নামতে। আমার সামনে অপু ছিল একটা মানে সিঁড়ি কয়টার দিকে হাতলো। তখন আপনারা যখন সাড়ে check 9টা, out করছেন? 9:30, রাত 9:30। রাত 9:30 10টা। তো হাফ সিঁড়ির সামনে আমার অপু। তো ওই আগের জিনিসগুলো যে একটা রুমের মধ্যে আমরা শুনছিলাম যেটা হয়েছে একজন মেয়ে মারা গেছে আত্মহত্যা করে ওই হোটেলের ওই হোটেলের 5th ফ্লোরে। আচ্ছা। তো ওই পাশের রুমে আমার ফ্রেন্ডদের অনেক ঘটনা ঘটছে এবং ছাদে যাইতে দেওয়া হতো না ওদেরকে, আচ্ছা। যে এখানে একটা মিসিং আছে, আপনারা যায়েন না, বা ওই রুমটা যায় না, ওই রুমটা তালা মারা থাকে, আচ্ছা। অলওয়েজ তালা মারা থাকে এবং কোনো ভাড়া দেওয়া হয় না ওই রুমটাতে। আচ্ছা। তো লাস্টে যে ঘটনাটা ঘটছে, আমি সিঁড়িতে নামার সময় লিফট মানে অফ ছিল, কারেন্ট ছিল না, যার জন্য আমরা সিঁড়ি দিয়ে নামতে হয়েছে। ওই সময় আমার পাশ ঘেসে একটা মেয়ে, মানে খুব সুন্দর এবং লেহেঙ্গা টাইপের কি পরা, এই হাফ সিঁড়ির পাশ দিয়ে জানালা থাকে তো, just ventilator ওইটা দিয়ে একদম মানে ডিরেক্ট বেরিয়ে গেল, কিন্তু কাজ টাজ কিছুই ভাঙে নাই। মানে ভেদ করে, অদ্ভুত, আমি একদম মানে ভেদ করে বেরিয়ে গেছে। স্টোনাইজ হয়ে গেছে যে আমি কি দেখলাম। সে আপনার পাশ থেকে আমার দৌড়ে- পাশ ঘেসে আমার ধাক্কা দিয়ে সে ওই আপনাকে ধাক্কা দিয়ে মানে আমাকে আপনি- ধাক্কা মানে সাইডে সরাই দিয়ে সে একদম লিফটের স্বাভাবিকভাবে ওখানে তো অপু ভাইও ছিল। স্বাভাবিকভাবে মেয়ে মানুষ দেখলে তো একটু সরে যেতে হ্যাঁ। হয়, ও ওইটাই করছে। আমি এটাই করছি, Just একটু Side দিছি। ভদ্রতার খাতিরে হ্যাঁ, side দিয়ে side দেওয়া। দিছি, সে একদম মানে জানালা দিয়ে বেরিয়ে গেল একদম সিঁড়ির পাশে যে ভাই কি ventilator দেখেছেন? থাকে। না, আমি কিছু দেখিনি, আমি ওর সামনে ছিলাম। আমি জাস্ট এইভাবে ধরছি চাপ দিয়ে ধইরা, ও, আমি না। আস্তে আস্তে করে উপরে ডাকছি, অপু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও দাঁড়াইলো, ও আমাকে ধইরা নিয়ে বাসে আমি উঠেছে। বুঝতে পারছি যে ওর সাথে আসলে কিছু একটা হয়েছে। হ্যাঁ, ওকে। আমাকে ও এই আমার জিনিসটা জিনিসটা আপনি বুঝতে পারছেন যে অপু ভয় পেয়ে আমাকে গেছে, যে কিছু ভয়ে একটা যে করছে। ধরে ওইভাবে আমাকে সে ধরছে। এবং আমি যখন বাসে নিয়ে উঠাইছে আমি কাঁপতেছিলাম, ও আমাকে বলতেছিল থামো থামো তুমি আর বইলো না। আমার শরীরে তখন কিন্তু অনেক জ্বর উঠে গেছে। ও বলছে যে কিছু বলার দরকার নেই, তুমি স্টপ থাকো। আমি বুঝতে পারছি কি হয়েছে। হ্যাঁ, ও আমাকে ধইরা মিনিমাম বাস মানে 5-10 কিলোমিটার যাওয়ার পরে ও হালকা কিছু শুনছে আমার কাছ থেকে। Just ওই ঘটনাটা মানে আমি এখনো আমার পছন্দ দাঁড়ায় যায় শুনলে। বলি আমি ওই হোটেলটা একটু কেমন জানি ছিল, মানে একটা ফিল হতো যে কি মানে ভয়ানক একটা, আসলে স্বাভাবিক negative. হোটেলের মতোই, কিন্তু কেমন জানি একটা ফিল হতো যে কিছু একটা কেমন negative কিছু আছে একটা এরকম। negative এবং আছে। ওইখানে পরে আমরা বাসের মধ্যে যদিও গ্রুপ আমি করে কিছু- করে গল্পগুলো পরে যার যার সাথে কি কার সাথে মানে কি হয়েছে। প্রত্যেকেরই দেখা গেছে কিছু তখন কিছু কিছু না কিছু সমস্যা জিনিস হ্যাঁ, বের সমস্যা হয়েছে। হয়েছে। মানে- এখানে আমি একটু বলতে চাই, প্লিজ। এখানে ওই যে হোটেলটাতে আপনি গেলে অটোমেটিকলি বুঝতে পারবেন যেমন একটা মানে কাস্টমার আসে না, আচ্ছা। বা একটু কম ওটা। একটু একটু যেন হ্যাঁ, মানে হ্যাঁ, সাইলেন্স মেইনটেইন হয়। silence, একটু ঠান্ডা। আমি এখন যখন ভাড়া কম থাকতে চায় না কেউ ওই হোটেলটাতে। আমি বুঝতে পারছি আপনারা কোন আমরা তো হোটেলের জানি কথা না, বলছেন। এই জন্য আমরা না না, বলতে- ঘটনা হচ্ছে যে আমরা তো নামটা দিচ্ছি না, কিন্তু আমরা এই বন্ধুদের কাছ থেকে নামটা জেনে নিয়েছি। আমি আর রেহানের ডেস্টিনেশন একটা হয়ে যাবে ওই হোটেলে। আমি বুঝতে পারছি ওই হোটেলে আমি আমার ছিলাম এখন না। ওই লোম দাঁড়িয়ে যাচ্ছে এই তো ঘটনা ওই মনে হোটেলের করে। ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম যে আমি যেদিন যাই আমরা ওইখানে একটা প্রবলেম হয়েছে, যে বাসটা আমরা নিয়ে যাই বাসটা কিন্তু অনেক ভালো বাস। আমাদের টার্গেট ছিল যে আমরা 6 ঘন্টায় ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে যাব, সেই জায়গায় আমাদের সময় লাগে 12 ঘন্টা। ওকে। আমরা দিনের 12টায় গিয়ে পৌঁছাই আর কি। তো আমি যখনই হোটেলটাতে পাড়া দিই তখন দুপুর 1টা কি 1:30 মনে বাজে না। আচ্ছা। এরকম আর আমি পাড়া দিয়েই টের পাইছি, আমি বুঝতে পারছি যে এখানে কিছু একটা সমস্যা তোমার আছে। মনে আছে কিনা আমি জানি না, যাওয়ার পথে 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, যাওয়ার পথে কালুরঘাট ব্রিজটা আছে না, যে কনক নদীর উপর ব্রিজটা হয়েছে না, ওই ব্রিজটা পার হওয়ার পরে সামনে একটা বাজার আছে, ওই বাজারে গাড়িটা ঢোকার সাথে সাথে একটা কুকুরকে অ্যাক্সিডেন্ট আমাদের এক ফ্রেন্ড আহত হয়েছে, মানে এমন ভাবে একটা সে ওর পিছন থেকে যে সামনে পড়ে তার অবস্থা মানে খারাপ ব্রেক হয়েছে। করতে গিয়ে সবার কোনো সমস্যা হয় না, হার্ট ব্রেক কিছু কিছু কথা ব্রেক করে হয়েছে, মাথায় কুকুরটা ওই জায়গায় মারা যায়। আর আমাদের ফ্রেন্ড একদম মানে সিট থেকে উড়ে সামনে চলে আসে আর কি, সে একটা ব্যথা পায়। So overall the tour was really different.
অন্যরকম। শুরু থেকেই একটা নেগেটিভ ভাইবের মধ্যে তারা ছিল, যে সেখানে নেগেটিভিটি ফিল করে। এবং আমি সবচেয়ে বেশি আইল সে যে সোহাগ ভাই অনেক লাকি যে যেই মানুষটা বা যেই কিছু একটা তার পাশটা ঘেঁষে গ্রিল উপেক্ষা করে বের হয়ে যেতে পারে অপোজিট সাইডে, সে কিন্তু গ্রিলের প্রতি না এসে সোহাগ ভাইয়ের শরীরেও সেভাবেই চলে আসতে পারত। সো ইউ আর লাকি যে সে আপনার পাশ থেকে শুধু তার অস্তিত্ব বুঝিয়ে চলে গেছে। তখন কিন্তু আমার জোর উঠে গেছিল একদম, মানে স্বাভাবিক হতেই পারে এরকম ফিল করছে, আমার পাশের থেকে ফিল করছে। ওকে, তো যাই হোক, এই ছিল 3 বন্ধুর এক্সপিরিয়েন্স, যেটা পুরো ডট টিমের সাথে ওনারা শেয়ার করলেন। আমরা আরো একবার বলি যে কক্সবাজার কিন্তু মানে সৌন্দর্য, এই ভয় সৌন্দর্যের কাছে কিছু নাথিং ইজ মোর হন্টেড দেন দ্য বিউটি অফ কক্সবাজার। ইয়েস, অফ কোর্স। ওকে, সো অনেক ধন্যবাদ 3 জনকেই, অপু ভাই, সোহাগ ভাই এবং সোহন ভাই। রোহন ভাইকে ধন্যবাদ আমাদেরকে ডট টিমে আনার জন্য, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ আপনাদেরকে। আমরা চাই না আপনাদের সাথে এরকম এক্সপিরিয়েন্স আরো ঘটুক, বাট যদি ঘটে ডট টিম ইজ দেয়ার। ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ওকে, ডর চলছে এবং ডরে সুমন আর রেহান আছে বরাবরের মতোই। আর সেই সঙ্গে এর মধ্যে অনেককেই শুনে ফেলেছেন, অনেকের এক্সপিরিয়েন্সটা আমাদের জানা হয়ে গেছে এবং আরো অনেকের এক্সপিরিয়েন্স জানা বাকি রয়েছে। সো আমরা এবার পরবর্তী যে গেস্ট আছে আমাদের, তার কাছে চলে যাই, তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্স গুলো জানার চেষ্টা করি। সো ভাইয়া, আপনার নামটা কি এবং কোথায় থাকেন, কি করেন, একটু আমরা প্রথমে জানতে চাই। আমি হচ্ছে রিফাত রহমান। ওকে, আমি হচ্ছে এখন একটা ইভেন্ট ফার্মে আছি। আমার বাসা হচ্ছে ক্যান্টনমেন্ট, মাটিকাটা। ওকে, সো রিফাত ভাই আজকে আমাদের সাথে এই জার্নিতে যোগ দিয়েছেন এবং এই ফাঁকে একটু বলে রাখি আপনাদেরকে, রিফাত ভাই যে আমাদের জার্নিতে যোগ দিয়েছেন, উনি কিন্তু ফেসবুকের থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করেছেন। সো এই জন্য বললাম বিষয়টা, আপনারা যেভাবে ডট টিমের সাথে কানেক্টেড হতে চান সেভাবেই আপনাদের জন্য দরজা খোলা আছে। শুধুমাত্র আপনার ঘটনাটা যদি ডরে প্রচারের যোগ্য হয় তাহলেই আপনি চলে আসতে পারবেন আমাদের জার্নিতে। সো আরো একবার বলে দিই, আপনারা যদি ফেসবুকের থ্রুতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, বেশ কয়েকটি রাস্তা রয়েছে। রেহানের ফেসবুক পেজ রয়েছে, আর যে সুমন নামে একটা ফেসবুক পেজ পাবেন, সেখানেও আপনি ইনবক্স করতে পারেন আপনার ডিটেলস, আপনার ফোন নাম্বার, কি করেন, কোথায় থাকেন এবং ঘটনাটার সংক্ষেপ। আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো। যদি ঘটনাটা আমাদের ভালো লাগে, মনে হয় যে ডরে প্রচারের মতো, অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এবার আমরা ঘটনার দিকে চলে যাই। তো রিফাত ভাই, প্রথমে আপনি কোন ঘটনাটা শেয়ার করতে চান আমাদের সাথে? প্রথমে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাবা মারা যায়, তো আমরা তার লাশটা নিয়ে আমরা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? এটা হচ্ছে 2006-এ। এটা আমাদের এসএসসি পরীক্ষা যখন শেষ, ঠিক মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার শেষের দিনই। আচ্ছা, তো যার কারণে হচ্ছে ঢাকাতে মারা? হ্যাঁ, ঢাকাতে মারা যায়। ওকে, তো যেটা হচ্ছে উনি মারা গেছেন সম্ভবত বিকালের দিকে। তো আমরা এসে শুনেছি, তো উনার জানাজা হয় মাগরিবের পরে। জানাজার পরে উনাকে আমরা ওনাদের গ্রামের বাড়িতে নিয়ে যাব। তো কোথায় গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি ময়মনসিংহের জায়গার নাম আমার ঠিক মনে নেই ভাইয়া, তবে ময়মনসিংহ পার হয়ে যেতে হয়। তো ওটার জন্য একটা মানে গাড়ি ভাড়া করা হলো। গাড়িটা হচ্ছে আপনার পিক আপ, মানে ব্লু কালারের ছোট যে পিক আপ গুলা থাকে। আচ্ছা, তো ওখানে লাস্ট উঠানো হলো। আমরা প্রায় 16-17 জনের মতো ছিলাম, প্লাস হচ্ছে সামনের দিকে ড্রাইভারের সাথে মহিলা 2 জন ছিল, বাকি সব পুরুষরাই আমরা পিছিয়ে। আচ্ছা, তো যাচ্ছি এবং হচ্ছে ময়মনসিংহ রোডের অবস্থা তখন অত ভালো ছিল না। যেটা হচ্ছে আপনার কয়টা বাজে তখন সময়টা? পরে রওনা দিয়েছি। তো আপনার ধরেন আমরা উত্তর যখন ক্রস করি তখন এশার আযান দেয়। আচ্ছা, হ্যাঁ, তো এর কিছুক্ষণ পরে যাচ্ছি। আসলে তখন পর্যন্ত ওরকম কোনো ভয় বা কিছুই আসলে ছিল না, কারণ পরীক্ষা শেষ, আমরা বেরোতে যাচ্ছি, এটা হচ্ছে একটা অন্যরকম ছিল। তো এর মধ্যে হঠাৎ করে ওই রোডটার মধ্যেই আমাদের গাড়িটা হঠাৎ করে মানে থেমে 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 বন্ধ হয়ে গেল। মানে থেমে থেমে বলতে হচ্ছে আমি যেটা বুঝালাম, ওই যে আপনার ধরেন তেল শেষ বা একটা, যখন গাড়িটা ধুকে ধুকে চলে, তো ওইভাবে হচ্ছে আপনার গাড়িটা বন্ধ হয়ে যায়। তো উনি ওই বন্ধ হওয়ার আগ পর্যন্ত ড্রাইভার যতটুকু পারছে এটা বামে নেওয়ার চেষ্টা করছে। মেন রাস্তা থেকে বামে সাইড করতে যাওয়ার মানে যাইতে আপনার একটা চাকা হচ্ছে শুধু নিচে নামছে, বাকি 3টা চাকার উপরে। তো উনি বললো যে ভাই একটু কষ্ট করে নেমে ধাক্কা দেন, কারণ এটা লক হয়ে গেছে বা কোনো কারণে অফ হয়ে গেছে, মেন রোড তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমরা নেমে ধাক্কা দিচ্ছি, ফার্স্টে কয়েকজন নামলাম, ধাক্কা দিচ্ছি, কিন্তু হচ্ছে আমাদের একটু গাড়ি হচ্ছে, যখন গাড়িটা নষ্ট হয়ে গেছে মানে থেমে গেছে। জি জি। তখন আপনারা কোথায়? এটা ময়মনসিংহ রোড? হ্যাঁ, রোডে পুরো রাস্তা একদম পুরো ফাঁকা, 2 সাইডে গাছ। আচ্ছা, এরকম একটা অবস্থা। কয়টার দিকে হবে সময়টা আনুমানিক?
9টা 9:30 আচ্ছা। এরকম। হুম, হ্যাঁ এরকমই। আর হচ্ছে তখন নেমে আমরা ধাক্কা দিচ্ছি, একটা টাইমে আমরা সবাই নামছি হুম। এবং সবাই নেমেই ধাক্কা দিচ্ছি, কিন্তু গাড়ি আর নড়ে না। হঠাৎ করে একটা বিকট সাউন্ডটা হচ্ছে ধরেন উপর থেকে কোনো কিছু ভারী কিছু পড়লে যেরকম একটা সাউন্ড হওয়ার কথা আর কি, ওই টাইপের একটা সাউন্ডটা কোনো কারণ খুঁজে না পাওয়াতে মানে উনি আমাদের অনেক সিনিয়র চাচা, উনি বললো কি হাই হাই। আমরা সবাই তাকায় দেখলাম যে লাশটা খাটিয়াতে যেভাবে ছিল, খাটিয়ার জায়গাতে আছে, আর লাশটা হচ্ছে আপনার পাশে পড়া। হ্যাঁ পাশে মানে খাটিয়ার নিচে? খাটিয়ার নিচে কি খাটিয়ার বাম পাশে, আর খাটিয়া তো ছিল পুরো মাঝখান বরাবর। হ্যাঁ, তো খাটিয়ার বাম পাশে লাশটা পড়ে আছে এবং চিত হয়ে অবস্থা। খাটিয়ার বাম পাশে অর্থাৎ ট্রাকের ফ্লোরে পড়ে আছে? ট্রাকের ফ্লোরে, রাইট। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মানে ধাক্কার কারণে পড়ছে এরকম কিছুই না, কারণ হচ্ছে খাটিয়ার মানে যে জিনিসটা সবচেয়ে বেশি ভয়াবহ ছিল, ওটা খাটিয়ার দুইটা সাইডই আপনার যথেষ্ট উঁচা, প্লাস ছিটকেন্দ্রে আটকানো থাকে। আর তার থেকে বড় কথা হচ্ছে ওখানে ওই আগরবাতি লাগানো। হ্যাঁ, তো আগরবাতির ছাইটা পড়ে নাই, মানে আগরবাতি যখন পুড়তে থাকে উপরের যে অংশটা, জি 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 জি, হ্যাঁ, এটা ছাইটাও ধীরে ধীরে পড়ে যাওয়ার কথা না, স্বাভাবিক। এত বড় একটা জিনিস, মানে এত বড় একটা জিনিস পড়ে গেছে, তার মানে কি পরিমাণ হ্যাঁ নাড়াচাড়া হয়েছে। কথা, মানে সেই আগরবাতির ছাইটা পর্যন্ত ভেঙে পড়ে নাই, অথচ লাশটা ফ্লোরে পড়ে আছে। তো এটা দেখে ভাইয়া আমরা সবাই খুবই ভয় পাইছি। পাওয়ার পরে এখন তারপরেও যাই হোক, মানে কয়েকজন মুরব্বী কয়েকজন উপরে উঠলেন যে লাশটাকে আর কি উঠাইতে, আর আমাদের বললেন যারা যারা আর কি ছোড়া টোড়া পারো আল্লাহর নামে পড়তে থাকো, আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে। তো আসলেই মানে তখন মানে ভয়ের কারণে হয় ছোড়া আসতেছে বা আসতেছে না এরকম অবস্থা। তো ওরা প্রথমে লাশটা উঠাইতে গেল, কিন্তু লাশটার ওয়েটটা হচ্ছে আপনার কয়েক গুণ বাড়লো। তো আমরা ধরেন যে একটা লাশ বা একটা মানুষ উঠাইতে 3-4 জন, হায়েস্ট 5 জন লাগতে পারে, কিন্তু আমরা এখানে 8-9 জন বা 10 জন, এবং সবাই কিন্তু মানে যথেষ্ট শক্তিশালী। তো ওনারা দেখা যাচ্ছে এটা উঠাইতে অনেক ঝামেলা হইতেছে। তো উঠাইতে হঠাৎ একটা টাইম দেখা যাইতেছে হঠাৎ করে লাশটা হালকা হয়ে যায়, প্লাস গাড়িটাও আপনার ওই ঢালু জায়গা থেকে একটু নিচের দিকে সরে যাচ্ছিল। তো তখন এমনি রাখা হলো, পরে গাড়ি চেক করে দেখা হলো আসলে গাড়িতে তখন জিজ্ঞেস করা হচ্ছিল যে ব্রেকে কোনো সমস্যা কিনা বা তেলে কোনো সমস্যা, সব চেক করলো, তখন সমস্যা ছিল না। এরপরে যখন লাস্টে ওখানে রাখা হলো, গাড়ি স্টার্ট দিল, গাড়ি স্টার্টও নিল। তো তখন আসলে এমন একটা অবস্থা, কোনো গাড়ির তখন রোডে আসতেছিল না, যাচ্ছিল না। আমরা আসলে লাশের সাথে যাব নাকি ওখানে থেকে যাব, একটা মানে খুব বাজে একটা ভয় কাজ করছিল। মানে একদম সত্যি কথা অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তো এরপরে দূর থেকে দেখলাম যে বাস আসতেছে, তো আমরা সবাই মিলে যে মানে রাস্তা ব্লক করে বাসটা থামাইলাম, বললাম যে ভাই এরকম একটা বিপদে পড়ছি, আপনারা যতটুকু যাবেন আমাদের জাস্ট ময়মনসিংহ শহর পর্যন্ত জাস্ট আপনি আমাদের একটু মানে সাপোর্ট দিয়ে নিয়েছেন। তো উনার সাপোর্টে আমরা চলিয়ে পর্যন্ত গেছি। এরপর ওখান থেকে আরো প্রায় 20-25 কিলো হচ্ছে ওনাদের বাসা। তো বাসার ওইখানেও এরপরে তেমন আর কোনো ঝামেলা হয় না, তেমন ঝামেলা হয় না, শুধু ওই ঝামেলাটা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, যখন লাশটা পড়ে গেছিল ফ্লোরে, তখন ট্রাকের উপরে কি কেউ ছিল, পিকআপের উপরে? না, এই ট্রাকের উপরে কোনো লোকই ছিল না, কারণ হচ্ছে আমরা ফার্স্টে মানে 6-7 জন আমরা যারা একদম কর্নারে ছিলাম, এরা নেমে ধাক্কা দিচ্ছিলাম। পরে একটা পর্যায়ে সবাই নামতে হয়েছে, কারণ হচ্ছে এত মানে শক্ত ছিল জিনিসটা যে মানে নাড়াতেই পারছি না। মানে আমি একটু এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে যখন লাশটা ফ্লোরে পড়ে গিয়েছিল তখন সামনে কেউ ছিল কিনা। দ্যাট মিনস যখন পড়েছে আসলে তখন লাশটার পাশে কেউ ছিল না। ওকে, এবং লাশটা এই ধাক্কাতে এইভাবে পড়ে যাওয়ার কথা না, অ্যাটলিস্ট যদি পড়েও যেত খাটিয়াটা তার জায়গায় ঠিকমতো থাকতো, খাটিয়াটা কাত হয়ে পড়ে যেত, কিন্তু খাটিয়ার জায়গায় আছে। ওকে, সো এই হচ্ছে আপনার ফার্স্ট এক্সপেরিয়েন্স, যেটা আপনি ক্লাস 10-এ পড়া অবস্থায় এসএসসি পরীক্ষার পরে আপনি পেয়েছেন। ওকে, এটা কিন্তু ভাই আমি সত্যি কথা, আমি ভয়াবহ কিছু বা রাক্ষসের মতো কিছু দেখি নাই, কিন্তু আমি আমার লাইফে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভয় পাওয়ার ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের মনে হয় ভয়টা অনেক বেশি কাজ করে যখন কোনো কিছু লজিক দিয়ে আমরা মিলাতে পারি না, যে আসলে ইলজিক্যাল জিনিসগুলো কিভাবে ঘটছে, এটার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তখনই আসলে অনেক ভয় কাজ করে। ওকে, যাই হোক, এই হচ্ছে আপনার প্রথম এক্সপিরিয়েন্স যেটা আপনি শেয়ার করতে চেয়েছিলেন আমাদের সঙ্গে। তো এরপর কি আর কোনো ঘটনা আছে যেটা আপনার লাইফে ঘটেছে কিংবা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? জি ভাইয়া, বাসার ঘটনা আমি ফার্স্টে আবার ভাইয়ার বাসার কথা বলি। ওনার বাসাটা হচ্ছে, এটা কত বছর আগের ঘটনা? এটা হচ্ছে 3 বছর, 2-3 বছর হবে। তো উনরা হচ্ছে আপনার খিলক্ষেতে ছিলেন, খিলক্ষেত থেকে উনরা একটা উত্তরাতে একটা বাসা ভাড়া নেন। বাসাটা যথেষ্ট বড়। তো ওনাদের ফ্যামিলি মেম্বার বলতে হাজবেন্ড ওয়াইফ আর ছোট একটা বাচ্চা। আর একজন মহিলা ছিল, উনি হচ্ছে কথা বলতে পারতেন না, উনি জাস্ট ওনাদের হেল্প করতেন এরকম। তো
এটার মধ্যে আপনারা ফার্স্টে যখন ছিলেন তেমন কোনো সমস্যা ছিল না, কজ হচ্ছে বাসাটা আপনার বর্তমানে রেন্টের তুলনায় বাসাটা ইউজ থাকাতে সবকিছুই অনেক খুশি খুশি ইয়া করছিল। তো হঠাৎ দেখা যাচ্ছে এরকম একটা টাইমে ভাইয়া মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স করে যে ওনাদের যে লিভিং রুমটা, যে রুম বা ওনারা যে রুমে থাকে বেডরুমটা, ওইটার দরজাতে কেউ নক করলে যে সাউন্ডটা হয় ঠক ঠক এরকম হলো। এটা হচ্ছে উনি ফার্স্টে এটারে মানে ইগনোর করে গেছে। পরে উনি খেয়াল করে দেখলে এটা হচ্ছে আপনার শুধু মানে সপ্তাহ প্রত্যেক দিন হয় না, এটা শুধু বৃহস্পতিবার শুক্রবার এই 2টা দিনেই উনি এই জিনিসগুলো লক্ষ্য করেন। তো ফার্স্টের মাসে ধরেন 1 মাস 1.5 মাস চলে গেছে, এটা হচ্ছে কারোর সাথে আমি শেয়ারও করেন নাই। হ্যাঁ, তো পরে এটা কি লক্ষ্য করেন আমি বুঝলাম না। উনি লক্ষ্য করেন হচ্ছে আপনার ডোরটা তো মানে কখন, কয়টার দিকে? রাতে, অনেক রাতেই। উনি গভীর রাতে দেখা যাচ্ছে। উনার বাসাটা কত তলা? এটা হচ্ছে উনি 2nd ফ্লোরে থাকেন, তো 2য় তলায় আর কি। তো উনার অন্য কোনো রুমে কোনো ঝামেলা নাই, জাস্ট ওই রুমটাতে এরকম নক হয়। তো উনি হচ্ছে ফার্স্টে ইগনোর করে যাওয়ার পরে উনি পরে জিনিসটা সিরিয়াস ভাবে নেওয়ার পরে হচ্ছে বাবার সাথে শেয়ার করলো যে এরকম কি তুমি কিছু পাও কেন, আমি কিছুই পাই না। তো উনি নিজের সমস্যা মনে করে জাস্ট চুপ হয়ে থাকলো। কিন্তু কতদিন পরে ওটা আর কি একটু ব্যাপক আকারে রূপ নিল। যেমন ধরেন আগে তো শুধু নক করতো, এখন দেখা যাইতেছে ওইটা রীতিমতো জোরে জোরে পাঞ্চ করে। হ্যাঁ, মানে বাড়ি থেকে কেউ লাথি মারলে বা জোরে জোরে ধাক্কা মারলে জাস্ট ভেঙে চলে আসবে, ভেঙে ফেলা। হ্যাঁ, এরকম অবস্থা। তখন আর কি মনে করেন ওটা জানতে আর কারো বাকি নেই, কারণ সবাই তখন ঘুম থেকে উঠে মনে করেন নিজেরা হাত ধরাধরি করে স্বাভাবিক এরকম মানে খুবই একটা অবস্থা। তো উঠে যে মানে লাইটটা চালাবে অতটুক ইয়াও থাকে না। তো একটা টাইম পরে ওটা থামে, তারপরে উনি লাইটটা জ্বালাই। উনি আবার মাঝখানে আবার কতদিন লাইট জ্বালিয়েই ঘুমাইছে আর কি, কারণ হচ্ছে ওই সাহসটা আর কি হয়নি। মানে পরে চিন্তা করে দেখলো যে শুধু বৃহস্পতিবার শুক্রবার তো ওই 2টা দিনই ওনারা লাইট জ্বালাইতো। এর মধ্যে ভাবি আবার হঠাৎ করে অসুস্থ হয়, যার কারণে উনি ওনাদের বগুড়াতে চলে যায়। তো ওই টাইমে তাইতে ভাইয়া পুরো একা থাকে বাসায়, সকালে অফিসে যাই, রাতে আসে। তো উনি যাওয়ার আগে প্রত্যেকটা ডোর লাইট টাইট সব অফ করে দিয়ে যান। কিন্তু উনি বাসায় রুমে ঢুকেই বেডরুমের সঙ্গে যে টয়লেটটা বা বাথরুমটা, ওটা হচ্ছে উনি খুলে দেখেন যে এটা হচ্ছে ভেজা। ওনার কথা মতো হচ্ছে এটা মানে কিছুক্ষণ আগেই কেউ গোসল করে ব্যবহার করে গেছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, মানে উনি যাওয়ার সময় স্পষ্ট খেয়াল আছে সমস্ত কিছু বন্ধ করে তালা মেরে তারপর বাসা থেকে বের হয়েছে। এই সময়ের মধ্যে আর কেউ বাসায় আসেনি না, বাট সে দেখতে পাচ্ছে যে সদ্য কেউ বাথরুম ব্যবহার করে গেছে। উনি তারপরে ওই রুমটা ছেড়ে আপনার কয়েকদিন ড্রয়িং রুমেও ঘুমিয়েছেন আর কি, টিভি ছেড়ে ঘুমিয়েছে। কিন্তু হচ্ছে আপনার ওই প্রবলেম গুলা হচ্ছে তখন আরো বেশি, কারণ একা থাকলেও এমনি একটা ভয়ের ব্যাপার। তারপর যখন জানা যায় জিনিসটা এরকম, তখন উনি এটা নিয়ে কথা বলেছেন অনেকের সাথে। তো অনেকভাবে সাজেশন দিয়েছে। তো উনার এক বড় ভাই উনি সাজেশন দিয়েছে এরকম যে তুমি তাহলে এক কাজ করো, ঘুমানোর সময় তুমি কোনো কোরআনের আয়াত বা এই টাইপের কিছু ছেড়ে চেষ্টা করে দেখো কি হয়। তো উনি এভাবে চেষ্টা করে। ফার্স্টে কয়েকদিন মোটামুটি ভালো যায়, উনি মনে করছে যাক কোনো সমস্যা নেই, এখন মনে বাঁচলাম। কিন্তু এর পরের ঘটনাগুলো একটু বেশি ঝামেলা শুরু হয়। আপনার ওই দরজা যে ইয়া থাকে, কড়া থাকে মানে গোল যেটা, ওটা ঘুরাইতে থাকে, মানে কন্টিনিউসলি ঘোরাচ্ছে এবং ঘোরাচ্ছে কিরকম মনে হচ্ছে এটা ভেঙে ঢুকবে। উনি দরজা খুলে সব লাইট টাইট চালায়, কোথাও কাউকে পায় না, পুরো বাসা খালি, মানে বাসায় কোনো লোক নাই, চোর টোর থাকলে এরকম ইয়া করতে পারে। তো উনি বলছে যে আসলে এটার একটা ইয়া করা দরকার। ওনার ফ্রেন্ডদের একদিন বাসায় ইনভাইট করে, ওই দিন কোনো সমস্যা হয় না। পরে হচ্ছে উনি ওই মানে জানার জন্য ওখানে পাউডার, মানে আপনার সিটকিনিতে পাউডার, তারপর দরজার আশেপাশে পাউডার, অন্য কেউ এসে ইয়ে করে কিনা যে চিহ্নটা, হ্যাঁ রাইট, চিহ্নটার জন্য উনি জাস্ট এই পাউডারটা দিয়ে রাখে যে আসলে কে, এটা আবার জানা দরকার। তো
তো এভাবে হয় না যখন পাউডার দিয়ে রাখে তখনও কি এরকম নবটা হ্যাঁ হয়তো? তখন নখ হইতো, তখন এরকম শব্দ হইতো। উনি কিন্তু ওই পাউডার আর কোনো কিছু পাওয়া যেত না। হ্যাঁ সেটাই, উনি জাস্ট দিয়ে মনে করছে যে এখন তো পাউডারে আছে, আমি কালকে দেখতে পারবো তাহলে আসলে বাসায় মধ্যে কি আছে। তো নখ টক যখন শেষ হয়ে যায় উনি ডোর খুলে দেখে যে পাউডার মানে কোনো পাউডার কোনো চিহ্নই নাই, বাট এতক্ষণ ধরে প্রায় 15-20 মিনিটের মতো একটা মনে করেন ঝড় চলে গেছে ওইখানে। আচ্ছা। তো একে তো বাড়িওয়ালা থাকে ওইখানে, তারপর কেয়ারটেকারকে বলা হলো যে আসলে কি করা যায়। উনি বললো স্যার এটা নিয়ে আগে ওইরকম টুকটাক ঝামেলা হয়েছিল, এই জন্য বাসাটা আর কি এই। কিন্তু হইতেছে ভাইয়া বললো যে আপনি চাইলে বাসা ছেড়ে দিতে পারেন। উনি বলছে না ছাড়বো না আমি। উনি আরো প্রায় 3 থেকে 4 মাস ছিলেন ওখানে। তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যেটা হচ্ছে ওনাদের একটা বাচ্চা ওখানে মারা যায়। তো মানে ভাইয়ের কথা বলতো যে উনার দাবি হচ্ছে এটা হয়তো এইসব কারণেই বাচ্চাটা মারা যায় বলতে কি রকম? মানে হচ্ছে বাচ্চাটা মারা যায় বলতে বাচ্চাটা আসলে প্রেগনেন্ট অবস্থায় মারা যায়। হ্যাঁ, ভাবি যখন আসে, যেদিন থেকে আসে সেদিন থেকে হচ্ছে এরকম সমস্যা। কিন্তু এটা আবার উনার সব থেকে উনি যেটা বললো যে আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছি সেদিন হচ্ছে উনার বিছানাটা হচ্ছে মানে উইন্ডো বরাবর, হ্যাঁ, উত্তর দক্ষিণ মুখ করা, অপোজিটে হচ্ছে আয়না। হ্যাঁ, লাইট অফ করলে দেখা হচ্ছে বাইরের থেকে যদি আলো থাকে একটা আসার কথা না, তো উনি জানলার দিকে না, ঠিক তার অপোজিটে মুখ করে শুয়ে আছে। তো আয়না দেখছে কি মানে উনি ফিল করতেছে পাশে কেউ আছে বা একটা ঠান্ডা বাতাস এরকম। ফ্যান বন্ধ, বাইরের গ্লাস দিয়ে হচ্ছে আপনার উইন্ডোটা আটকানো, সো বাতাস আসার কোনো কথা না। উনি আয়নাতে দেখছে যে পর্দাটা আপনার পুরো এভাবে উঠতেছে, মানে আপনার লম্বালম্বি ভাবে সোজা হয়ে গেছে, উঁচা হয়ে গেছে, এরকম মনে হচ্ছে যে অনেক বাতাস পিছন থেকে আর কি দিলে যেরকম হয়। উনি দিয়ে আর ওখান থেকে নড়াচড়া কিছুই করার নাই, উনি যতটুকু যা পারছেন ওইভাবে করে ওরকম রাতটা ম্যানেজ করছেন। রাতটা ম্যানেজ করে পরে হচ্ছে ভাবিকে দিয়ে পরে আবার উনি বগুড়াতে চলে যান। পরে হচ্ছে বাসাটার জন্য পরে দেখলেন যে এভাবে সম্ভবই না, কারণ হচ্ছে যখন এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তখন এটা কি হচ্ছে মানে বগুড়াতে যখন উনি ওনার ওয়াইফকে নিয়ে চলে যায় তারই মধ্যে ওনার বাচ্চাটা নষ্ট হয়ে যায়? না, বগুড়ার থেকে উনি ওয়াইফ অসুস্থ থাকার পরেও যখন উনি আবার আসলো না, আসার পরে এই ঘটনাটা ঘটছে। ঘটার পরে হচ্ছে ভাবিও জিনিসটা দেখে তো, এবং খুব স্বাভাবিক ভয় পাওয়ার কথাই। তো এই একে সাউন্ড, তারপরে হচ্ছে আপনার এরকম বাতাস বা এরকম পর্দা উঠছে, তো সবকিছু বন্ধ থাকার পরেও তো এটা সম্ভবত ওনার কি কোনো ঝামেলা হয়েছে। পরে চেক আপ করে দেখা গেল যে বেবিটা আর কি মারা গেছে। তো ভাইয়া শেষ পেশ আর কি বাসাটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে এখন নতুন একটা বাসা উঠছে, ওটাতে এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হচ্ছে না। আমরা বাসাটার স্পেসিফিক ঠিকানা জানতে চাই না, শুধু এতটুকু জানতে চাই এটা উত্তরার কত নাম্বার সেক্টরে? সেটা কি উত্তরা হচ্ছে এটা 7 নম্বর সেক্টর। 7 নাম্বার সেক্টরে। ওকে, আমরা আপাতত সেক্টর পর্যন্তই থাকতে চাই, আমরা বাসার নাম্বারে না হয় নাই গেলাম। তো এই হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনা, যেটা বাসা নিয়ে আপনি আসলে বলতে চেয়েছিলেন, এবং একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি জানি না আমার যারা শ্রোতা রয়েছে তারাও মনে হয়তোবা সবারই আছে, লি নামে একজন এসেছিল আমাদের লিসনার, এবং তার মা এসেছিল সাথে। সেখানেও আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম যে শেষ পর্যন্ত বেবিটা প্রেগনেন্ট অবস্থাতেই মানে মৃত বাচ্চাটা হয়। সো তাদেরও বিশ্বাস যে এই ধরনের কোনো কিছুর একটা নেগেটিভ অ্যাক্টিভিটিস এর জন্যই তাদের হয়তো এই ঘটনাটা ঘটেছে। আসলে আমরা জানি না আসলে কেন ঘটেছে, তবে কারো যদি মনে হয় যে এই ধরনের ঘটনার জন্য এই ধরনের দুর্ঘটনা হচ্ছে, তাহলে আমার মনে হয় সেই জায়গাটা ছেড়ে দেয় সবচেয়ে বেটার। তো আমি একটা জিনিস মিস করে গেছি, একটু বলি। সেটা হচ্ছে উনি যেটা বললো যে ভাবি হচ্ছে আগে যে জিনিসটা দেখতো কি ফিল করতো, এরকম ধরেন উনি কিচেনে আছে রাতে দুপুরে, এটা যখন তখনই মনে হচ্ছে বাসা বলতে কেউ মুভ করতেছে, কিন্তু হচ্ছে আমি আগে বলছি ওনাদের ফ্যামিলি মেম্বার মাত্র 2 জন আর বাচ্চা একটা। তো বাচ্চা হাঁটার মতো ওরকম বাচ্চা না আর কি, হচ্ছে বিছানায় থাকে, তো মুভ করতেছে এবং যথেষ্ট বড়। আর ওনাদের কথা মতো উনি হচ্ছে যে কয়েকটা চাবির গোছা যদি একসাথে নিয়ে আপনার একটা মানে রিদমের সাথে যদি এটা সাউন্ড করা হয়, তো এটা আমি বললাম কি ভাই এটা নুপুর, বললো না নুপুর না, বা নুপুর হইতে পারে আমি জানি না, বাট এটা হচ্ছে তোমার সাউন্ডটা যাই আসুক না কেন একটা রিদমের মধ্যে, যেমন ছ্যান 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 এরকম একটা সাউন্ড। তো এটা হচ্ছে ভাই ফার্স্ট শুনে, পরে ভাইয়া শুনে, প্লাস হচ্ছে ওনাদের বাসায় যে মহিলা মানে যিনি আসছিলেন উনি একদিন এসে কিন্তু কথা বলতে পারেন না, কিন্তু উনি বুঝালেন এরকম যে উনি বুঝাইছে চাবি দিয়ে, তো যার কারণে উনি আমাকে বললো যে চাবির মতো এরকম একটা সাউন্ড আর উনি ফিল করে। আচ্ছা, ওকে, এই ছিল দ্বিতীয় ঘটনা।
এখন তো বললাম ভাইয়ার বাসার ঘটনা। আমি যে বাসাতে থাকি বা আবার যে বাসা, আমার বাসার পাশেই আরেকটা বাসা। আচ্ছা, ওটা তো ছিল উত্তরায়, তো এইটা কোথায়? না, এটা উত্তরা, এটা হচ্ছে আমাদের মাটিকাটাতেই। ওকে, আপনার ভাইয়ার বাসাটা ছিল উত্তরাতে, রাইট, 7 নম্বর সেক্টর। আর এখন যে বাসাটার কথা বলছেন এটা হচ্ছে মাটিকাটার কোন একটা বাসা? জি, ওকে। ইভেন হচ্ছে এটা আমার বাসার পাশেই, পাশের বিল্ডিংটা। ওটা হচ্ছে দোতলা বাসা, নিচতলা বাইরের লোকরা থাকে এবং দোতলা ভাড়া দেওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ। তো দোতলাতে হচ্ছে কি আপনার ওটা আপনার ভাড়া থাকে না, মানে সবসময় খালি থাকে। ভাড়াটা আসে মাস শেষ হওয়ার আগে চলে যায়। ওকে। তো এটা নিয়ে মোটামুটি যে কয়েক জায়গায় কি কান চলে যে এটার সমস্যা আছে, হ্যান ত্যান কানা ঘুষা চলে। হ্যাঁ, মোটামুটি সবাই জানে যে বাসায় আসলে ঝামেলা আছে কোনো, না হলে এমন হবে কেন। তো আমার পাশের বাসা যেহেতু, তো আমি আসলে কখনো দেখি নাই কিছু, শুধু শুধু শুনে কি করব। তো একদিন হচ্ছে আপনার রাতের বেলা আমাদের তখন ওইদিকে আপনার অনেক কুকুরের সাউন্ড আসে, আবার চুলির একটু ছিল তো আমি তখন বেসিক্যালি রাত জাগা হতো। আমি সাউন্ডটা শুনে আমি জাস্ট নিচে তাকালাম যে কেউ আছে কিনা। আমি জিজ্ঞেস করলাম কে, তো কোনো সাহস না পেয়ে আমি জাস্ট যখন মাথাটা তুলি, এটা হচ্ছে আমার উইন্ডো থেকে উনার উইন্ডো একদম সমান, হ্যাঁ, একই লেভেলে। তো হচ্ছে আমি জাস্ট মাথা তুললাম, তখন মনে হলো যে কেউ একজন দাঁড়ায় ছিল এখানে ওই জায়গায়, ওই পাশের বিল্ডিং এ। কিন্তু ওই পাশের বিল্ডিংটা হচ্ছে টোটাল মানে অফ, ফাঁকা, হ্যাঁ, কেউ নেই। আর ইভেন ওদের ছাদে শুধু যাই হচ্ছে দুপুরের দিকে কোনো কাপড় টাপড় শুকাইতে দিলে যায়, এছাড়া সবসময় বন্ধই থাকে। আর অত রাতে যাওয়ার কোনো কারণই নেই। মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর ইভেন ওদের ছাদে শুধু যাই হচ্ছে দুপুরের দিকে কোনো কাপড় টাপড় শুকাইতে দিলে যায়, এছাড়া সবসময় বন্ধই থাকে। আর অত রাতে যাওয়ার কোনো কারণই নেই। রাত তখন ধরেন প্রায় 2টা 2:30টার পরে, মানে আপনাদের এই সাধারণত ধরেন একটা প্রোগ্রাম শেষ হওয়ার পরে যে এই টাইমটা থাকে ওরকম, ওই টাইমটাতে আসলে মনে হলো যে আমাকে কেউ দেখলো, দেখে হচ্ছে সে জাস্ট লুকালো। তো ওই জিনিসটা আমি জাস্ট ইগনোর করে গেছি। ইগনোর করে যাওয়ার পরে তো আবার আমি তখন একটা ইন্টারন্যাশনাল কল সেন্টারে জব করতাম, যার কারণে হচ্ছে আমি সবসময় রাতেই আমার অফিসে থাকতাম। তো আমি সপ্তাহে 2 দিন থাকতাম বাসায়। তো এই বাসায় যে 2 দিন থাকতাম, ওই 2 দিনটার মধ্যে এরকম, তো একদিন হচ্ছে বৃহস্পতিবারে, ওই দিন আমার অফ। তো ওই দিন আমি বাসায় আসছি, আমি পিসিতে এমনি বড় বড় মুভি টুভি দেখতেছি এরকম। তো হঠাৎ দেখি যে একটা মানে মানুষের মুখ চেপে ধরলে বা মুখে কিছু মুখ বন্ধ করে রাখা অবস্থায় যদি খুব চিল্লায় বা একটা গোংরানের যে রাইট, হ্যাঁ, মানে যেটা আর কি বেরোচ্ছে না, বাট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আর কি, বোঝা যাচ্ছে এরকম। তো অত রাত্রে আসলে ওই সাউন্ডটা আসলে একটু জিনিসটা একটু কেমন লাগে যে হ্যাঁ, কোন বাসায় কাউকে মানে হইতে পারে না এরকম। তো ওই জন্য হচ্ছে আমি আবার লক্ষ্য করি হেরে কোনো কিছু আছে কিনা। আমি জাস্ট আমার জানলাটা সরানোর পরে যেটা হচ্ছে আপনার একটা মানে এত বিচ্ছিরি একটা গন্ধ, মানে এই গন্ধটা হচ্ছে আমি কখনো পাইনি, বুঝছেন? মানে এরকম গন্ধটা হচ্ছে ওই যে বললাম যে আপনার কোনো কিছু পচা গন্ধ, যেমন ধরেন মাছের আইসটা বা এই ধরনের এগুলো, বা ও ঠিক ওরকম না, মানে ওই রকমই আর কি। আচ্ছা, মানে যেটা একটা খুব বাজে রকমের দুর্গন্ধ, বাজে রকম দুর্গন্ধ। এটা আবার আপনার ওই দিকে না, আপনার শীতের দিকে না, কিন্তু হচ্ছে ওই গন্ধটা হচ্ছে এরকম যে আপনার যতক্ষণই আপনি পাবেন ততক্ষণই মনে করেন যে খুব অস্থির লাগবে। হ্যাঁ, তো ওটা পাচ্ছি, প্লাস হচ্ছে আবার সাউন্ডটা মনে হচ্ছে যেরকম যে একবার মনে হচ্ছে ছাদ থেকে আসছে, আর একবার মনে হচ্ছে মানে রুমটা থেকে আসছে। হ্যাঁ, অথচ যেই রুমটা ফাঁকা, কোনো মানুষজন, হ্যাঁ, মানে যে বাসাটা ফাঁকা, পুরো উপরের তলাটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা। তো ওটা হওয়াতে আমি আর কি আমার রুমের লাইটটা জ্বালায় আমি আমার ইয়াতে পাশে টর্চ ছিল, টর্চ দিয়ে আমি দেখার চেষ্টা করছি আসলে কেউ। তো দেখলাম যে না, লক দেখা যাচ্ছে, মানে ইয়ার থেকে জানলা থেকে আপনার দেখা যাচ্ছে লকটা যে লক করা। ব্যাপারটা হচ্ছে আমি যখন ঠিক লাইট জ্বালাইলাম বা ইয়া করলাম, তখন এটা আবার অফ কি মানে ওই সাউন্ডটাও আসছে না, তা হচ্ছে আপনার গন্ধটাও নেই। তো জিনিসটা দেওয়ার পরে আমি সকালবেলা আম্মাকে বললাম, আম্মা এরকম তো পাশের বাসায় কিন্তু এরকম ঝামেলা এরকম আমি মনে হয় দেখছি। তো এই কথায় তো আমি নিচে নামছি, তো মানে কপাল ভালো ছিল, হয়তো বাইরের সাথে দেখা হলো। পরে বললাম যে চাচা এখানে কি আপনাদের এখানে আমি এরকম কিছু পাইছি, এটা আপনি একটু লক্ষ্য করেন। হ্যাঁ, তো উনি বললো যে আসলে আগের ভাড়াটা নাকি ওনাদের এরকম ছিল যে ওই বাসাতে নাকি ফ্রিজ একা খুলে যেত, তারপর হচ্ছে চেয়ার, ডাইনিং টেবিলের চেয়ার গুলো আপনার এখানে ছাড়ানো ঘোরানো, এসব জায়গা থেকে আরেক জায়গায় চলে, রাইট। হ্যাঁ, মানে হচ্ছে রাত্রে শব্দ শুনতেছে আপনার, মানে নিচতলা ওরা শুনতেছে যে উপর তলা থেকে আপনার চেয়ার সরাইতেছে, টেবিল সরাইতেছে, কিন্তু ওই বাসার লোকজন
মানে করতেছে না না এই জিনিসটা। করতেছে না, ইভেন ওরা শুনতেছে না শব্দটা। আচ্ছা। বা সকালে যখন উঠতেছে তখন চেয়ার একটা ওই বাসার লোকজন তখন সকালে উঠে দেখছে যে আসলে চেয়ার মানে ছড়ানো ছিল। একটা অন্য কোনো জায়গায় নেই। হ্যাঁ, Okay. প্লাস হচ্ছে আপনার টিভির হচ্ছে আপনার মানে অটোমেটিক ভলিউম বাড়ে কমে এরকম কিছু। এটাকে আমরা ধরে নিতে পারি কোনো একটা অটোমেটিক ভলিউম বাড়া কমানো একটা যান্ত্রিক ত্রুটিও হতে পারে। আচ্ছা হ্যাঁ হতে পারে, কিন্তু হচ্ছে ওই বাসাটা আসলে ওরকম করার মতো কেউ ছিল না। যান্ত্রিক ত্রুটি হতে পারে যে অটোমেটিক অন হচ্ছে অফ হচ্ছে। তারপর হচ্ছে আপনার চেয়ারের এই মুভমেন্ট গুলো পরে হচ্ছে এইসব কমপ্লেনের জন্য ওরা বাসা ছেড়ে চলে যায়, যার কারণে হচ্ছে বাসাটা নিয়ে মোটামুটি এই কথা ছড়ানোতে তেমন একটি ভাড়া টাড়াও আর কি ওরকম হয় না। তো যার কারণে উনি পরে হচ্ছে হুজুর দেখালেন। হুজুর না ঠিক মানে মাদ্রাসা থেকে কতগুলো ছেলে আসলো, ওরা এসে আপনার কোরআন মানে কোরআন তালাওয়াত হ্যাঁ খতম করলো। তো কুরেটরে ওখানে হচ্ছে আপনার মিলাদ দিল। পরে হচ্ছে বাড়ি যখন ওই যে বন্ধ করার একটা ইয়ে আসলো, তো বাড়ি বন্ধ করতে গেলে 4টা কোনায় সম্ভবত কিছু মানে পুঁতে রাখতে হয়। তো উনি 3টা কোনা করে যখন কর্নারের কোনাটা মানে হুজুরটা যখন মাটি গর্ত করে যখন ঢুকাতে যায় তখন ওনার হাতটা লক হয়ে যায়। ওই টাইমে আমি ছিলাম না, বাট আমি এসে আমি পরের দিন শুনছি যে মানে ওখানে দোকানদার টোকান ছিল অনেক। তো ওরা বলতেছে এরকম যে কালকে তো কাহিনী এরকম যে হুজুর আর কি বাড়ি বন্ধ করতে আসছিল, তারই হাতে এরকম লক হয়ে গেছে, মাটির ভিতর ঢুকাইতে পারতেছে না। তারপরে কিছুক্ষণ মধ্যে হুজুরটাই আর কি পড়ে যায় ওখানে, মানে অজ্ঞান হওয়ার মতো পড়ে যায় এবং নিজে উঠে বলছে আমি আপনাদের কি ক্ষতি করছি, আপনি এরকম চালাচ্ছেন কেন, এটা আমাদের চলাচলের রাস্তা। মানে তখন আর হুজুরটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তখন লোক বলতেছে এরকম যে এটা হচ্ছে আপনার মানে হুজুরে ভয়েছে এবং হুজুরের মানে ওনার উপর ভর করে অন্য কিছু বলছে। হ্যাঁ অন্য কিছু বলছে, বা ওই জিন ওরা বলছে যে এটা হচ্ছে আমাদের চলাচলের রাস্তা, আমরা হচ্ছে কাউরে তো কোনো ক্ষতি করি নেই, আমরা আমাদের মতো থাকি, আমরা চলে যাই, তোরা আমাদের রাস্তা কি জন্য আটকাইতেছো হ্যান ত্যান, এতে কি তুমি মনে করছো যে আরো বেশি ভালো থাকবা তোমরা, এটা কিন্তু ঠিক না। আমাদের এটা এই হুজুর বলতেছে এরকম। হ্যাঁ মানে এবং হুজুরের ব্যাপারটা হচ্ছে হুজুর যথেষ্ট বিনয়ী, মানে উনারে সবাই চিনে, মানে উনার ভয়েসটা মানে উনি উনার ভয়েসটা কখনো লাউড শুনে নেই, কিন্তু ওই টাইমে দেখা যাচ্ছে চিল্লা পাল্লা করে একটা অপরিচিত। হ্যাঁ সেটাই। তো যার কারণে হচ্ছে ওই জিনিসটা এমন হতে শেষ পেশ উনি আবার অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ হওয়ার পর উনার মাথায় পানি দেওয়া হয়, পরে উনি আবার হঠাৎ করে মানে অনেক অসুস্থ, যে আমার শরীর ব্যথা, আমি কি হয়েছে, তখন ওনার সঙ্গে যারা ছিল বললো যে হুজুর এমন হয়েছে। হওয়ার পরে তারপরে আরেকজন আসলো, ওই গোলাপ জল টল দিয়ে পুরাটা আবার নতুন করে বন্ধ করছে যদিও, কিন্তু এখন ওই বাসাটা আসলে খালি। এখন পর্যন্ত কি আপনি এখন কোন গংরানির শব্দ কিংবা এই যে না আমি হচ্ছে আমরাও আবার বাসা ছেড়ে আমাদের নতুন বাসায় চলে আসছি। হ্যাঁ তো দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে ওদের সাথে কোনো আমার যোগাযোগ নাই, আমি দোকানদারেও জিজ্ঞাসা করি না, আমার টাইমটা আসলে হয় না ওরকম, আমি যখন আসি তখন বন্ধ থাকে সব। এই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলা যেটা আপনি শেয়ার করতে চেয়েছেন। দুটো বাড়ির ঘটনা চলে আসছে, যেখানে একটা হচ্ছে মিরপুরের মাটি কাটায়, আর একটা হচ্ছে উত্তরার 7 নম্বর সেক্টরের সেই বাড়ি। আর একটা ঘটনা তো উনি বললেনই। তো অনেক ধন্যবাদ রিফাত ভাই যে আপনি আমাদের সাথে এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন। ধন্যবাদ সুমন ভাই আপনাকে। আমি আসলে এক্সপিরিয়েন্স গুলো যে সবাই যখন বলে তো অনেকে অনেক রকম মানে আপনার কমেন্টস করে যে এটা ধূত, এটা হয় নাকি, কিন্তু ব্যাপারটা দেখেন এই জিনিসগুলো আমি একটাও কিন্তু আপনার ভৌতিক কিছু দেখি নাই বা আপনার রাক্ষসের কিছু দেখি নাই, কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক ভয়ের ছিল মানে আমার জন্য। আসলে এইটা আমরা ইনফ্যাক্ট বারবার বলছি যে রিফাত ভাইয়ের ঘটনাগুলোই ধরি আমরা, যে রিফাত ভাইয়ের যে ঘটনাগুলো খুব ভয়ের কিন্তু তেমন কিছু ছিল না, কিন্তু ওই জায়গায় আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে হয়তো এটা আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফিলিংস। আমরা যে বললাম না আপনার যখন এই ইয়াতে গেলাম, এই লাস্টের ছিলাম, তো আমরা আমাদের সাথে তো প্রায় 16-17 জন। হ্যাঁ অনেক বড় মানুষ ছিল বা আমাদের সময় ছিল, আমাদের ছোট ছিল, প্রত্যেকটা মানুষের চেহারা দেখে আবার হয়েছে এটা তো আমরা বুঝছি, মানে সবাই আসলে এই ভয়টা হচ্ছে মনের ফিলিংস এর, অনেক কিছু আছে, কিছু না দেখেও ফিল করা যায়। সো যারা ফিল করে তারাই বলতে পারবে যে আসলে এটা কিরকম ভয়ঙ্কর, আর অন্য বাকিদের কাছে এটা খুব একটা ভয়ঙ্কর মনে হবে না, কখনো হাসিরও মনে হয়। ব্যাপারটা ধর আমি কারো শেয়ার করতেছি, ওরা খুব হাসতেছে এবং জিনিস অনেক ফান করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আসলে বুঝছি ওই টাইমটা আসলে কেমন, আসলে কি আমি আসলে বাঁচবো কি মরবো বা আমি আর কি হতে যাচ্ছে এরপরে ব্ল্যাঙ্ক হয়ে গেছে একদম মাথা। ওকে, অনেক ধন্যবাদ আরো একবার রিফাত ভাই আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার। ধন্যবাদ। মানে ভয় হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সো আলটিমেটলি সবার ঘটনা বা এক্সপেরিয়েন্স যাই বলি না কেন শোনা হয়ে গেল, শুধু একটা জিনিস বাকি রয়ে গেছে,
আমাদেরকে আজকে যে এখানে ইনভাইট করেছে, যেই কারণে ইনভাইট করেছে, যেই স্পটে, যেই ক্লিনিকে আমরা আছি, সেই ক্লিনিকের ভেতরের এনভায়রনমেন্টটা, আর কেনই বা ডট টিম এই ক্লিনিকে উপস্থিত হয়েছে, কেনই বা সত্যেন আমাদেরকে এই ক্লিনিকে আসতে বলেছে, এই ঘটনাটুকু শুধু আমাদের জানা হয়নি এখনো। রাইট, আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে যে অতিথি যারা আছে তাদের ঘটনাগুলো শুনে আমরা আবার ওই ঘটনায় আসবো। তো এক এক করে তো আমাদের অতিথিদের এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনে ফেললাম, এবার হচ্ছে আমরা মূল ঘটনায় আসি। কেন আমরা আরেকটু একটু এতটুকু বলে নিই যে অনেকে হয়তো বা ডরের প্রথম অংশ শুনে একটু কনফিউজড হয়েছেন। আমাদের ইচ্ছা ছিল সেই কুয়াটাতে যাওয়ার, সেই কুয়ার আশেপাশে যাওয়ার, সেই বাড়িতে বসে করার, বাট সেখানে আমরা যাওয়ার পারমিশন পাইনি। এখন আমরা যেই ঘটনাটা শুনবো, সেই ঘটনাটা এখন এই মুহূর্তে আমরা যেই স্পটে আছি সেই স্পটের সাথে রিলেটেড ঘটনা, এবং এই ঘটনা যেখানে ঘটে সেই জায়গাটাতেই আমরা আছি, তাই না সত্যেন ভাই? হ্যাঁ, এক্স্যাক্টলি এখানেই। ওকে, তাহলে আমরা যেই ঘটনার জন্য আপনি আমাদেরকে এখানে নিয়ে এসছেন, কি সেই ঘটনা এক এক করে আমরা একটু সবার সাথে এগুলা শেয়ার করা হয়ে যাক। ওকে, আসলে এই হসপিটালের ঘটনা বললে তো অনেক ঘটনা আছে, মানে এরকম ভৌতিক ব্যাপার অনেক ঘটে, তো এত বলা সম্ভব না। আমি জাস্ট একটা ঘটনা বলবো যেটা অল্প কিছুদিন আগে হয়ে গেছে। যতগুলো ঘটনা ঘটেছে মনে হয় কোনোটার চেয়ে এই ঘটনাটা কম ভয়ানক না আর কি। ওকে, এমন একটা ঘটনা নিশ্চয়ই, এমন একটা ঘটনা আমি বলতে মানে আমরা অন্যান্য ঘটনাগুলো কম্পেয়ার করে নিতে পারবো যে আসলে কি ঘটে এখানে। সেটাই তো আমি ভাবছিলাম যে আমরা ওই ভাইটাল ঘটনাতে যাওয়ার আগে কি ছোট ছোট ঘটনা একটু একটু করে শুনে নেব। যদি আপনারা চান আমি শোনাতে পারি, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি এটা আগে বলে নেই, মানে এর শেষের দিকে যদি আমি। ওকে, তাহলে ভালো লাগে ঘটনাটাই। ওকে, এখানে আসলে অনেক ঘটনার একটা ঘটনা হচ্ছে এটা, এখানে এই রুমটাতে একজন ডাক্তার থাকতেন। মানে এই হসপিটালে কিন্তু সাধারণত কোনো ডাক্তার থাকে না। আচ্ছা, মানে অনেকেই অনেক রকম ভয় পাইছে, অনেক রকম ভয়ানক কিছু দেখছে। রাতে ডাক্তার থাকে? হ্যাঁ, মানে রাত্রে কেউই থাকে না, রাতে তো কেউ থাকে না। মনে করেন বিকেল হয়ে গেলে দেখবেন যে এই হসপিটালটা পুরাটাই মানে জনশূন্য। আচ্ছা, যদি আমাদের বাড়ি এখানে, এই হসপিটালের যে চতুর্পাশে জায়গাটা আছে এটা মানে বাইরের অংশটা সবাই ব্যবহার করে, কিন্তু ভিতরে কেউ আসে না। ওই ডাক্তার আসে মনে করেন 9টার দিকে আসে, হয়তো 1:30 2টার মধ্যে তারা এখান থেকে চলে যায়। ওকে, আচ্ছা, তো মানে যে ঘটনাটা, মূল যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা আপনার অল্প কিছুদিন, হয়তো মাস 6 হবে, মাস 6 বা তারও কম সময় আগের ঘটনা। এই এখানে একটা ডাক্তার থাকতেন, ডাক্তারের বাড়ি ছিল এখান থেকে প্রায় 60 কিলো দূরে। আচ্ছা, তো উনি চিন্তা করছিলেন যে ওইখান থেকে 60 কিলো, আর উনি এমনিতে মানে ভূত পেতে খুব বেশি বিশ্বাস করতেন না, উনি খুব সাহসী ছিলেন। আচ্ছা, তো এই কারণে মানে অনেকে উনাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আপনি এখানে থাকেন না, কেননা এখানে ভূত আছে বা প্রেত আছে বা এ ধরনের অনেক অনেক মানে ভয়ানক ঘটনা ঘটে, আপনি এখানে থাকেন না। তো উনি বলছে না, কি হবে, এখনকার যুগে আর ভূত প্রেত আছে নাকি, আর ভূত প্রেত কি করবে ওটা পরে দেখা যাবে। উনি আর কি এরকম একটা মাইন্ডের ছিলেন। তো যাই হোক, উনি মানে হয়তো মাসখানেক এই হসপিটালটাতে ছিলেন। তো এই 1 মাসের মধ্যে এরকম মানে ছোটখাটো অনেক ঘটনাই দেখছে। হয়তো মনে করেন মানে দেখতেছে যে কোন মহিলা বা কোন নার্স বাচ্চা নিয়ে এদিক সেদিক যাচ্ছে উনার রুমের বাইরে, বাচ্চা নিয়ে এদিক সেদিক যাচ্ছে, বা কোন মহিলা একটা বাচ্চাকে বসে দুধ খাওয়াচ্ছে, বাচ্চার দুধ খাওয়ার চকচক শব্দ হচ্ছে। হাসপাতালে কোনো মানুষই নেই না, ইম্পসিবল, কেউ তো নাই, না উনাকে ছাড়া কেউ নাই। তারপরও মানে উনি এই ব্যাপারগুলোকে খুব বেশি কেয়ার করতেন না। তো উনি আবার এমন ছিলেন যে উনি দিন রাত মিলাই একবার রান্না করতেন, যেহেতু ব্যাচেলার সিস্টেম, তো যদিও তার ছেলে মেয়ে ওয়াইফ আছে তারা তো গ্রামের বাড়িতে, উনি এখানে ব্যাচেলার সিস্টেম থাকতেন। তো উনি এগুলোকে খুব বেশি কেয়ার করতেন না, আর উনি রান্না করতেন দিন রাতে একবার। আচ্ছা, তো যাই হোক, সেদিন উনি গিয়েছিলেন তার যে মানে বস আছে তার উপরের অফিসে, ওখান থেকে আসতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে উনি রান্না করতে গেছেন। এই পাশের মানে উনার চুলা বসান ছিল, মানে আপনার স্টোভ আর কি, স্টোভে রান্না করতেন। তো ব্যাপারটা হচ্ছে কি, উনি ডিম দিয়ে, সেদিন নাকি উনি ডিম দিয়ে রান্না করবেন। তো ডিম সিদ্ধ করছে, ডিম সিদ্ধ করে নিচে রাখে ভাত বসায় দিয়েছে চুলায়। বসানোর পরে উনি একটা ডিম ছিলে রাখছে আর একটা ডিম ছিলতেছে। এই সময় হঠাৎ দেখে যে ডিমটা হাওয়ায় ভাসতেছে। হাওয়ায় ভাসতে ভাসতে একটু উপরে যায়, আসলে ডিমটা নাই, উধাও হয়ে গেছে। বুঝলাম না, ওনার চোখের সামনে উনি দেখতেছে যে ডিমটা মনে হয় হাওয়ায় একা উপর দিকে উঠলো, উঠে এক জায়গায় এসে নাই হয়ে গেল, উধাও হয়ে গেল। তো উনি চিন্তা করলেন কি ব্যাপারটা কি। আবার উনি ফিল করতেছেন যে যেহেতু দেখতে পাচ্ছেন অন্ধকার, এখানে বিদ্যুৎ নাই, উনি শুধু একটা কুপি জ্বালাতেন।
তো উনি খেয়াল করলেন, কুপি নিয়ে এদিক ওদিক মানে দেখলেন যে দেখার না, চেষ্টা করলেন যে হ্যাঁ, যে এখানে কেউ আছে কিনা, আসলে কেউ নাই। তো উনি চিন্তা করলেন না, কেউ যদি থাকেও তাহলে তার ডিমটা এভাবে হাওয়ায় উড়ে উঠাও হবে না। রাইট। তো যাই হোক, উনি কি করলেন, মানে উনি একবার দুবার ডাক দিলেন আচ্ছা। যে কি ব্যাপার, এখানে কেউ আছে নাকি, কেউ আছে নাকি। তো কোনো সারা শব্দ নাই। তো তারপরে দ্বিতীয় ডিমটা উনি যখন রাখছেন, তখন দ্বিতীয় ডিমটা একই অবস্থা, সেইভাবে হাওয়ায় উড়ে মানে একটু উপরে যাসে নাই হয়ে গেল। ঠিক মনে করেন একজন মানুষ বসে ঠিক মানে মাটি থেকে তুলে, কেউ যখন একটা নিয়ে জিনিস হাত দিয়ে তুলে মুখের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, এরকম ভাব, এরকমই ভাব। হ্যাঁ, ওকে। তো যাই হোক, মানে উনি বলতেছে যে মানে উনি একটু রাগ করে, একটু রাগী টাইপের, মানে রাগলে মানুষ একটু ফাঁস কথা বলে, ধরেন উনি একটা কথা বলছে, মানে একটু গালাগাল করেছে। হ্যাঁ, একটু গালাগাল করছে। তো হঠাৎ উনি দেখতেছে যে উনার দুই কানের কাছে কেউ চক চক করে খাচ্ছে, মানে ডিমটা বোধহয় কেউ খাওয়ার শব্দ। হ্যাঁ, খাওয়ার শব্দ আসছে, মানে মনে হচ্ছে ডিমটা কেউ চক চক করে খাওয়াচ্ছে। হ্যাঁ, চাবাচ্ছে। তো উনি হাত দিয়ে এদিক এদিক মানে মারার চেষ্টা করে, তো কিছুই নাই, লাগবে কাকে। তো হঠাৎ উনি আবার যখন বকা দিয়ে বসছে, তখন উনাকে একটা চর দিছে। চর ডাকিয়ে দিছে, মানুষ তো নাই। উনি দেখতেছে যে হাওয়া এসে তাকে একটা চর দিল, উনি পড়ে গেছে। পড়ে যা আবার উঠছে, খুব জোরে চিল্লায় চিল্লায় বলতেছে, হ্যাঁ এখানে কে এসে, মানে অনেক কিছু বলতেছে। তো যেহেতু আমাদের বাড়ির পাশে, আশেপাশে আরো লোকজন থাকে, তো দু একজনের কানে আর কি কণ্ঠটা গেছে, কথাটা দু একজনের কানে গেছে। তো প্রথমে একজন আরেকজনকে বলছে যে কিরে, ডাক্তারের মনে হয় কিছু হয়েছে, চল তো একটু দেখে আসি। তো তারা দুইজন প্রথমে আসছে, এসে ওই ডাক্তারের দরজায় বারবার মানে আঘাত করতেছে খোলার জন্য। তো ভিতর থেকে, মানে তারা বাইরে থেকে শুনতেছে যে ভিতর থেকে এক পর্যায়ে মনে ধস্তাধস্তি হচ্ছে। তো এর মধ্যে মানে আরো দুই তিনজন আসছে, আসার পরে বলতেছে কি হয়েছে, বলে কি জানি ডাক্তারের সাথে মনে হয় কিছু হচ্ছে, ভিতরে কেউ আছে কিনা। তো বলছে চলো জানালা দিয়ে দেখার চেষ্টা করি। রুমটা তো নিচতলাই ছিল। হ্যাঁ, নিচতলা। এই যে এই রুমটাই তো বলতেছি, ওই যে ওই পাশে যে জানালাটা আছে, হ্যাঁ, ওই পাশের জানালা দিয়ে মানে দেখার চেষ্টা করছে। তো দেখতেছে যে আসলে কেউ নাই। ওই ডাক্তার একা একাই মনে হয় এখান থেকে ওইখানে যা পড়তেছে, আবার ওইখান থেকে ওইখানে যা পড়তেছে, এমন একটা অবস্থা। কেউ একজন তুলে, হ্যাঁ, মনে হয় কেউ একজন তুলে এখান থেকে ওখানে একজনকে দিচ্ছে, সে মনে হয় তুলে নিয়ে আরেকজনকে দিচ্ছে। ওই যে স্কুলে যেভাবে মেয়েরা বালিশ খেলে আর কি, মনে হয় ডাক্তারকে বালিশ বানায় সেভাবে খেলতেছে, এমন একটা অবস্থা। আর ডাক্তার তো এই যে চিৎকার চেঁচামেচি, ডাক্তারের চিৎকার চেঁচামেচিতে মানে আরো লোকজন এসে জমাট হয়ে গেছে। যখন জ্বর হয়েছে, বাইরে অনেক লোকের সমাগম পায়, সেই মানে ডাক্তারকে আঘাত করাটা ছেড়ে দিছে। মানে তার আর কিছু নাই, মানে ডাক্তারের কিছু হয় না, ডাক্তার একা একা এরকম করছে। ডাক্তার তো কোনো মতে মানে হম্বতম্ব ভাবে এসে সেটা খালি দরজাটা খুলছে, খুলে ডাক্তার না পারে দৌড়ে পালায়। তো লোকজন সবাই ধরছে যে ডাক্তার সাহেব কি হয়েছে, কি হয়েছে। তো ডাক্তার শুধু বলতেছে না কিছু না, আমি এখানে থাকবো না। মানে তার কণ্ঠটা এমন হয়ে গেছে যে বোঝা যাচ্ছে না যে সে ডাক্তারটাই কি না। আচ্ছা, মানে ভয়ে তার কণ্ঠ, হ্যাঁ, পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো বলতেছে না আমি এখানে থাকবো না। মানে সবাই চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, আপনি না থাকেন, সমস্যা নাই। তো দুইজন যে আসলে সেই স্টোভটা নিভাই দিছে, নিভাই দিয়ে এসে আপনার এই দরজাটা তালা মারছে, মানে ডাক্তারকে নিয়ে ওই যে পশ্চিমের যে বাড়িটা আছে, ওটা আমাদের এক বড় ভাই মানে মুসলমান আর কি, তারা ওই বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যায় রাত্রে রাখছে। তো ওনারা সবাই জিজ্ঞেস করছে যে কি ঘটনা ছিল, হ্যাঁ আসলে ব্যাপারটা কি, আপনি এরকম করলেন কেন, এইভাবে মনে হচ্ছে আপনি মানে ভিতরে দৌড়াইতেছেন, কোথাও উঠতেছেন পড়তেছেন এইভাবে। তো উনি বলতেছে যে আমি কি উঠছি পড়ছি, আমাকে ফালাই দিছে এইভাবে, আমাকে এইভাবে তুলে তুলে ফালাইছে, আছাড় মারছে। তো বলতেছে আসলে কারা ছিল, কে ছিল, কারা ছিল আমি তো তাদের দেখতে পাইনি, হ্যাঁ শুধু ছায়ার মতো দেখছি, মানে তারাই আমার সাথে এরকম করছে। তো বলছে যে আসলে শুরুটা কি, তখন উনি বলছে যে এইভাবে আমার ডিম এইভাবে খেয়া ফেলাইছে, হ্যাঁ পরে আমি বকা দিছি, তো আমাকে মারছে। তো সবাই অবাক হয়ে গেল। তো পরে ওইখানে একজন বলল যে এই কারণে আপনাকে এখানে থাকতে নিষেধ করছিলাম। তো বলতেছেন নিষেধ করছেন ভালো কথা, যদি আমি এটা তো বিশ্বাস করতাম না, কিন্তু আমি আর এখানে থাকবো না, আমি এই চাকরি ছেড়ে দেব। আচ্ছা, হ্যাঁ মানে তার ভিতরে এমন একটা মানে এমন একটা ভয় গেঁথে গেছে, এমন একটা আতঙ্ক গেঁথে গেছে যে সে মনে করেন এই চাকরির প্রতি বিতৃষ্ণা হয়ে গেছে।
বলতেছে আমি চাকরি ছেড়ে দেবো। তো যাই হোক, পরে সবাই আর কি ওনাকে সান্ত্বনা দিল যে ঠিক আছে আপনি থাকেন, আমাদের বাড়িতে থাকেন, আমাদের বাড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটে না, এ ধরনের কোনো ভয় নাই, আপনি থাকেন, কালকে সকাল হোক। তো পরের দিন সকালে ডাক্তার সাহেব আর অফিস খোলে নাই, সে অফিসের দিকে যাই নাই, না যায় সোজা তার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে 2 দিন গেছে, 3 দিন পরে আর কি ফোন আসছে যে সে ডাক্তারটা মারা গেছে। মানে তার ওইখান থেকে চলে গিয়ে আর ফেরত আসেনি। এরপর থেকে আর কোনো ডাক্তার এরপর এই ক্লিনিকটাতে এসে মানে আর আবাসিক ভাবে আর কেউ থাকতে আসেনি? আবাসিক ভাবে তো কেউ থাকেই না। আপনি দিনের বেলা হলে আপনি দেখতে পারতেন যে যেসব ডাক্তার আসে, ওনারা শুধু আসে তাদের জন্য এই যে রুমটা যে মানে এই রুমে বসে যে তারা সরকারি ওষুধ বিতরণ করে, শুধু এই রুমে ঢোকে, এই রুমে থেকে সরকারি ওষুধটা বিতরণ করে, তারপরে ওনারা 1:30-2টা বাজে শুধু বের হয়ে এই গেটটা তালা দিয়ে চলে যায়। মানে এখানে রাতে থাকার কোনো ব্যাপারই নেই, কারণ রাত্রে থাকার আর মানে এই ঘটনার পর আর কেউ সাহস করবে আসলে, ইনফ্যাক্ট দুঃসাহস আর কেউ করবেই না, এটাই স্বাভাবিক। সো এই হচ্ছে এই ক্লিনিকটার ঘটনা, যে জন্য আমাদেরকে সেই আরেকটু বলে রাখি, মানে যে কথাটা শুরুতে বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই ক্লিনিকের চতুর্পাশে, মানে বিশেষ করে এই দক্ষিণ পূর্ব কর্নারটাতে আর হচ্ছে পশ্চিম পাশে এমন কিছু দাঁড়ায় থাকতে মানুষ দেখছে, যা দেখে মনে করেন মানে যে কারো গা ছমছম করবে। কিরকম বুঝলাম না আমি। আমাদের এখানে এক চাচা আছে, উনি দর্জির কাজ করে, উনি দেখছে যে এখানে এমন বড়, মানে উনার একটু বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে এই পশ্চিম পাশে যে একটা ঘরটা দেখছেন ভাঙাচুরা, এই ঘরটার সামনে আর কি উনি মানে অনেক সময় প্রাকৃতিক কাজ সারেন। তো উনি একদিন এসে দেখতেছে যে এখানে একটা লোক দাঁড়ায় আছে, এই লোকটা কমপক্ষে 18 ফিট লম্বা হবে, আর তার শরীরটা এত মোটা যে আমাদের যে আম গাছটা এত মোটা মোটা আম গাছ দেখতেছেন, এই আম গাছের চেয়েও মোটা। উনি এটা দেখে কি ভিতরে আসবেন, উনি এই যে হসপিটালের গেট থেকে, দরজা থেকে, এখান থেকে উনি পিছন দিকে দৌড়। এরকম কি আরো অনেকেই দেখছে, অনেকেই বলতে মানে বললাম কি, এমনকি আপনিও যদি একা একা রাত্রে আসেন আপনিও দেখতে পাবেন। তাহলে তো এখন সবাইকে ভাগিয়ে দিতে হয়। আমাদেরকেও মনে হয় চলে যাওয়া উচিত, বুঝতে পারছি না, মনে হচ্ছে থাকি দেখি। তবে এতটুকু আমরা বলতে পারি যে এই বগুড়াতে এই শীতের মধ্যে এসে মানে এমন কিছু ঘটনা আমরা শুনলাম, এমন কিছু জায়গার সন্ধান আমরা পেলাম যে আসলে শীত কি বলবো, মানে শীতের চেয়ে হাড় কাঁপাকাঁপি আসলে ঘটনার মধ্যে আছে। সেটাই মানে আমি জাস্ট ভাবছিলাম যে অন্য কারোর সাথে ঘটলে, গ্রামের কোনো এক যেসব মানুষরা বিজ্ঞান থেকে অনেক দূরে, তাদের সাথে এই ধরনের একটা ঘটনা ঘটলে তাও মনে করা যায় একটা কিছু, যে না হয়তো এটা তার ইমাজিনেশন বা এটা সে চিন্তা করেছে। কিন্তু when it happens to a doctor, সে একজন শিক্ষিত মানুষ, সে একজন ডাক্তার, সে চিকিৎসা করছে, সে বিজ্ঞানের সাথে সংযুক্ত, সে নিশ্চয়ই মানে ভয় পাবে না সত্যিকারের কোনো কিছু না ঘটে। অ্যাটলিস্ট এমন তো হবে না যে ভয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে, এমন তো হওয়ার কথা না, তাই না? আমরা যদি এটা ধরেও নিই যে তার 3 দিন পরে তার মৃত্যুটা স্বাভাবিক, এটা যদি আমরা ধরেও নিই, তারপরেও ওনার যে ওখান থেকে চাকরি ছেড়ে চলে যাওয়াটা, দ্য পয়েন্ট সুমন সেইড, আসলেই এটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। যথেষ্ট পরিমাণ ভয় না পেলে ওই বয়সের একজন ডাক্তার চাকরি ছেড়ে চলে যাবেন না। এবং ক্লিনিকটাতে আমরা এখন আছি, এখনকার যে পরিস্থিতি, এখন তো রাতের বেলা এমনিতেই অনেক গা ছমছমে একটা ভাব রয়েছে, তবে এতটুকু অনুমান করা যায় দিনের বেলাও মোটামুটি কিছু একটা আভাস এখানে হয়তো বা পাওয়া যায়, হয়তোবা। তো যাই হোক, দিনের বেলার পরিস্থিতি আমাদের পক্ষে আর দেখা সম্ভব হয় না এবং হচ্ছেও না, রাইট, কারণ আমাদেরকে প্যাক আপ করতে হবে এখনই। প্যাক আপ করার আগে একটা বিষয় আরো একবার একটু বলি, এটা হচ্ছে এই বছরের শেষ ডর, লাস্ট ডর, এবং সামনের বছর আবার কোন একটা জায়গা থেকে আপনাদের সঙ্গে কথা হবে। দ্যাট মিনস হচ্ছে খুব বেশি দেরি কিন্তু হচ্ছে, সেটাই মানে 2015 হোক আর 2016 হোক, ডর মানে ভয় থাকবেই মানুষের মনে। অনেকের মাঝে মনে কর যে এমন হয়ে গেছে যে আজকে নতুন 31st নাইট পালনের খুব উৎসব শুরু হয়ে গেছে হয়তোবা, এবং সবাই খুব মেতে আছেন, এবং হয়তোবা আবার অনেকে ডরের রেসিপি মেনে হেডফোন কানে লাগিয়ে সেটাই মানে মনোযোগ দিয়ে শুনছেন। তো যে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, খুব সাবধানে থাকেন, সেফ থাকেন, এবং নতুন বছরটা আপনাদের জন্য খুব ভালোভাবে শুরু হোক, অনেক ভালোভাবে শুরু হোক। আমাদের তরফ থেকে সবাইকে আমরা হ্যাপি নিউ ইয়ার বলতে জানিয়ে দিচ্ছি, এবং নতুন বছরে আশা করি আমাদের আগ্রহ থাকবে, ইচ্ছা থাকবে ডরকে আরো নতুন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সো আপনারা যদি সাথে থাকেন, হয়তো সামনের নিউ ইয়ারেও আমরা এভাবেই আবার কোন একটা এপিসোড
আপনাদেরকে উপহার দিতে পারবো। সেটাই। আর আরেকটা জিনিস, একটা নতুনত্বের ধাপ আপনাদেরকে আমি আর সুমন আগে থেকেই জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এখন থেকে আপনারা অবশ্যই ডর শুনতে শুনতে আমাদেরকে SMS করবেন। সেই SMS-টা অবশ্যই আপনারা ABC স্পেস আপনার নাম, তারপরে আরেকটা স্পেস দিয়ে ডর লিখে, তারপরে আপনার কথা যেটা বলার আছে, সেটা যদি হয় আপনার অবিশ্বাস, সেটা যদি হয় আপনার বিশ্বাস, সেটা যদি হয় আপনার আলোচনা, সেটা যদি হয় আপনার সমালোচনা, যেটাই হোক না কেন আমাদেরকে পাঠিয়ে দেবেন। এবং সেটার ফিডব্যাক যদি যথেষ্ট পরিমাণ রেলিভেন্ট থাকে ডরের সাথে, অবশ্যই আপনারা কোনো না কোনো সময় পাবেন। রাইট। আসলে যেহেতু আমরা ডর লাইভ করছি না, তো পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি আর রেহান ঠিক নেক্সট এপিসোডে আপনাদের সাথে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু আমরা 31 তারিখে যারা শুনছেন তারা হয়তো বা আজকে আমাদেরকে টেক্সট করছেন, এবং এই টেক্সটগুলো আমরা 31 তারিখের পরে অর্থাৎ 2016-তে যে বৃহস্পতিবারের ডরটা হবে, সেই ডরে আপনি যে আপনার ফিডব্যাকটা অবশ্যই পাবেন, যদি আপনার SMS বা আপনার কমেন্ট যথেষ্ট পরিমাণে ডরের সাথে সম্পর্কিত হয় এবং রেলিভেন্ট হয়। সো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা, এবং নতুন বছরের শুভকামনা আরো একবার সবাইকে জানিয়ে Yup, and wait for the most exciting journeys in the new year 2016. ডর মানে ভয়, haunted by প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গভীর রাত যারা এখন পর্যন্ত জেগে ডর শুনছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ডরের এখানে ইতি টানছি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে ছিলাম, আমার টিম সুমন, রেহান এবং সাউন্ডের লোবানকে সাথে নিয়ে। প্রিয় শ্রোতার, গভীর এই রাতে যারা এতক্ষণ জেগে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। যাবার বেলায় সতর্ক করতে চাই, যা আপনি বিশ্বাস করেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত, তা জোর করে অন্যের কাছে চাপিয়ে দেয়া কোনো নৈতিক ব্যাপার নয়। এবং একইভাবে যা আপনার জীবনে ঘটে গেছে কিন্তু অন্য কেউ জীবনে ঘটেনি এবং তার জন্য সেটা বিশ্বাস করা দুরূহ হলেও তার কাছে জোর করে বিষয়টিকে বিশ্বাসযোগ্য করাটাও কোনো নৈতিক বিষয় নয়। সুতরাং ডরে প্রচারিত ঘটনাগুলো যারা বলেন এবং যারা শোনেন তাদের প্রতি আমরা যেন পারস্পরিক শ্রদ্ধাবোধটুকু বজায় রাখি। শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।